থ্যাংক ইউ আনা ফর দ্য ইন্ট্রোডাকশন। সবাইকে ওয়েলকাম আমাদের এই ওয়ার্কশপটার জন্য। আমাদের আজকের ওয়ার্কশপের টপিক হচ্ছে কি কি আমরা কিভাবে আমাদের যেই আমাদের যেই সেগমেন্টটা আছে টেকনোক্যাড, এই টেকনোক্যাড এর মধ্যে আমরা কিভাবে পার্টিসিপেট করব আর কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো তার আগে আমি একটু সবার সাথে এখানে বিভিন্ন আমি বিশ্বাস করি সবাই আমার ছোট, তাই আমি সবাই কাছে একটু অনুমতি নিয়ে সবাইকে তুমি করে বলবো, যদি কেউ কিছু মনে না করো। আমাদের এই মাইন্ডস্পার্ক যে জার্নিটা, আমি একটু সেটা দিয়ে শুরু করি আজকে ওয়ার্কশপটা, কারণ ব্যাক স্টোরি আসলে না বললে অনেক কিছুই আসলে অনেক মানে জানা হবে না। আমরা 2019 সালে প্রথমবারের মতো আমাদের মাইন্ডস্পার্কটা আমরা আর কি লঞ্চ করেছিলাম। তো তখন আমরা যখন মাইন্ডস্পার্ক লঞ্চ করি, তখন আমাদের আসলে এতটা এক্সপার্টিস ছিল না যে এতগুলো সেগমেন্ট আমরা একসাথে ন্যাশনাল লেভেলে একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারবো। তো সেই সব ইভেন্ট গুলোর মধ্যে যেসব সেগমেন্ট গুলো আমরা রাখতে চাচ্ছিলাম, তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল আর বলবো সবচেয়ে হচ্ছে কি এক্সপার্টিজ মানে এক্সপার্টাইজ বেশি প্রয়োজন, এই সেগমেন্টটা ছিল হচ্ছে টেকনোক্যাটের সেগমেন্টটা। আর লাকিলি আমরা 2019 সালে সেইবারই আমরা আইআইটি রোডকির সাথে আমরা টেকনোক্যাট আর হচ্ছে কি কি এলএফআর এই দুইটা সেগমেন্টে আমরা জয়েন্ট কোলাবোরেশনে আমাদের ন্যাশনাল ইভেন্টে নামাই। তো 2019 সালে আমি তখন নাকি টেকনোক্যাটের সেকেন্ড কোঅর্ডিনেটর ছিলাম। তো ওই সময় সত্যি কথা বলতে আমরা যখন বাইরের ইউনিভার্সিটি গুলোর মধ্যে যখন আমরা পার্টিসিপেট করতে যেতাম, যেমন আইইউটি তে যেতাম, এরপরে এমআইএস তে গিয়েছিলাম, বুয়েটে গিয়েছিলাম ক্যাটের সেগমেন্ট গুলোতে পার্টিসিপেট করার জন্য। তো আমাদের সত্যি কথা বলতে ওই সেগমেন্ট গুলোতে পার্টিসিপেট করার মতো যে ন্যূনতম যেসব জ্ঞান, আমি বলবো যে ন্যূনতম যেসব নলেজ বা মেন্টরশিপ বা গাইডেন্স, সেই গাইডেন্স গুলো আসলে দেওয়ার মতো আমাদের কেউ ছিল না। এটা আমি কমপ্লেন করছি না যে ছিল না, এটা আসলে সত্যি কথা বলতে সেভাবে আমাদের ভার্সিটির কালচারটা আসলে তৈরি হয়নি। কিন্তু গত 4 থেকে 5 বছর ধরে যখন থেকে আর কি আমাদের ন্যাশনাল ইভেন্ট গুলো যখন হচ্ছে, তখন আমাদের এই কালচারটা ডেভেলপ হয়েছে যে আমরা কিভাবে এইসব সেগমেন্ট গুলোতে আমরা পার্টিসিপেট করি, কিভাবে আমরা সত্যি কথা বলতে ক্র্যাক করতে পারি, কিভাবে হচ্ছে কি আমরা সেখান থেকে প্রাইজ নিয়ে আসতে পারি। আমরা এরকম একটা অপরচুনিটি আমরা এখন পাচ্ছি আমাদের ক্লাবের থ্রোতে, আমাদের সোসাইটির থ্রোতে। তো 2019 সালে যখন টেকনোক্যাট যখন আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করি আমাদের মাইন্ডস পার্কের মধ্যে, তো সেই সময় আমাদের সত্যি কথা বলতে আমরা বাইরের ইউনিভার্সিটি গুলোর মধ্যে যেমন টাইপের কোয়েশ্চেন আমরা হচ্ছে আগে সলভ করে আসছি, আমরা সেসব কোয়েশ্চেনই হচ্ছে গিয়ে কি আমরা সলভ করার বা সেসব কোয়েশ্চেনই হচ্ছে কি আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো তখন মূলত হচ্ছে কি কোয়েশ্চেন সেট করা, কোয়েশ্চেন মডারেট করা, এগুলো হচ্ছে কি আমাদের একজন স্যার ছিলেন। স্যার হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অঞ্জন গোস্বামী স্যার, আমাদের এমপি ডিপার্টমেন্টের স্যার, এখন ইউএসএ তে আছেন। সরি, স্যার এখন লন্ডন আছেন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে পিএইচডি করছেন। তো স্যার হচ্ছে কি আমাদের এই কোয়েশ্চেনটা সেট করেছিল, আর উনি হচ্ছে কি আমাদেরকে মেইন যাচ্ছিল। তো কোয়েশ্চেন আসলে এতটা আসলে উনি বুয়েটে ছিল বিধায় উনি হচ্ছে কোয়েশ্চেনটা আসলে এতটা হার্ড করেছিল, আমাদের অস থেকে একটা টিমও মনে হয় 120-এ পরীক্ষা ছিল, কেউ 10ও মনে হয় পায়নি। তো পরবর্তীতে 2020-এ আর 2022-এ যখন মাইন্স পার্ক যখন হলো, তখন আমাদের মেইন টার্গেটটাই ছিল এই টেকনোক্যাট এই সেগমেন্টটার মধ্যে কস্টকে একটু আপহোল্ড করা, আর সেই সাথে হচ্ছে কি আমাদের এই কালচারটা ক্যারিয়ার কালচারটা ডেভেলপ করা, এমপি ডিপার্টমেন্টের মধ্যে হোক বা অন্যান্য ডিপার্টমেন্ট গুলোর মধ্যে হোক। আমি বিশ্বাস করবো এখানে যারা যারা আছো সবাই মনে হয় মেকানিক্যাল আর আইপি এর, মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না হয়ে থাকি। এর বাইরে আসলে আমাদের সলিড ওয়ার্কস প্র্যাকটিস করায় অস্টে এরকম আমার জানা নেই। আর আমরা সলিড ওয়ার্কস অস্টের মধ্যে আসলে 2-2 এর আগে আমরা আসলে প্র্যাকটিস করিও না। কিন্তু যারা উম, এসব কম্পিটিশন রেগুলার পার্টিসিপেট করে আসছে, যেমন কুয়েটের ওরা, আইওটির ওরা, ওরা ক্যাডে খুবই ভালো। ওরা 1-1, 1-2 থেকে মোটামুটি মেকানিক্যাল ডিজাইনের সাথে ক্যাডের সাথে খুব ভালো পরিচিত। আর সেই সাথে আর কি এইসব সেগমেন্ট পার্টিসিপেট করার কারণে, সেই কম্পিটিশন গুলো বারবার করে যাওয়ার কারণে ওদের একটা ভালো একটা কমিউনিটি, একটা ভালো একটা কালচার ডেভেলপ হয়েছে এই ক্যাডের। তো আমাদের ভার্সিটিতে এই জিনিসটা এখনো গ্রোয়িং। আমাকে আহনাফ বেশ বেশ অনেকজন কথা বলেছে যে সে অনেকজনকেই মেন্টরশিপ দিচ্ছে, আহ চেষ্টা করছে সবাইকে মোটামুটি একটু গাইড করার। সেই সাথে আমাদের আরো বেশ কয়েকজন এক্সপার্ট, তোমার তোমরা হয়তো জানো, অডি বাংলাদেশের মুন্না আছেন, তারপর হচ্ছে কি আপনাদের
তোমাদের সিনিয়র ভাই আরাফাত মুন্না আছেন। তারপর আমাদের গত সিজনের আমাদের যে বিপি ফাহিম, ও বেশ ভালো ক্যাডার। তো বেশ কয়েকজন আছে এখন যারা হচ্ছে কি এই কালচারটাকে আসলে ডেভেলপ করতে হেল্প করতে পারে। তো যাই হোক, ব্যাক স্টোরি যদি শর্ট করি, শর্ট করতে গেলে আমাদের মেইন জিনিসটা হচ্ছে কি কি আমাদের ক্যাট সেগমেন্টটা কিভাবে আমাদের মানে একটা ভালো রেজাল্ট আনা যায়। যেহেতু ন্যাশনাল ইভেন্ট, এখানে হচ্ছে কি এক্সটার্নাল আর হচ্ছে কি আমাদের ইন্টারনাল জাজ থাকবেন। সো কুইশনও হবে অবশ্যই ন্যাশনাল লেভেলের। আমরা 2019 সালে যেসব কুইশন করেছিলাম, সেসব কুইশন আসলে 2020 সাল থেকে হচ্ছে না। 2020 সাল আর 2022 সালে আমরা যখন টেকনোকের যে সেগমেন্ট যেগুলো হয়েছিল, সেই সেগমেন্টে CSWA এই স্ট্যান্ডার্ডে কুইশন গুলো হয়েছিল। আর কিছু কুইশন খুব স্পেশাল কিছু কুইশন ছিল, দুইটা বা তিনটা, সেগুলো CSWP ছিল। এখন তোমাদের কাছে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে CSWA CSWP এই জিনিসগুলো কি, বা এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন এগুলোর মানে কি? তো আমি যদি শুরু করি ক্যাডের ব্যাপারটা, কম্পিউটার এডেড ডিজাইন এই জিনিসটা আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। যারা আমরা প্রোডাক্ট ডিজাইন করি বা কোনো হচ্ছে গেল একটা ক্যাড সফটওয়্যার। কিন্তু যখন আমরা কোনো একটা পার্টি কোনো একটা কম্পিটিশন যখন পার্টিসিপেট যখন করতে যখন যাই, তো পার্টিসিপেশনের সময় কুইশ্চেন গুলা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়। তো এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে গিয়ে CSWA আর CSWP, সার্টিফাইড সলিড ওয়ার্কস অ্যাসোসিয়েট, CSWA। আর সার্টিফাইড সলিড ওয়ার্কস প্রফেশনাল, এটা হচ্ছে CSWP। তো এইখানে CSWA আর CSWP তে আমাদেরকে মেকানিক্যাল ড্রয়িং সম্পর্কে আমাদের নলেজ কতটুকু আছে, আমাদেরকে কিছু ড্রয়িং করতে দিয়ে সেই সাথে ড্রয়িং এর সাথে আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার গুলো আমাদেরকে সেট করে কিছু ভ্যারিয়েবল ইউজ করে, আর সেই সাথে হচ্ছে কি আমাদেরকে ম্যাটেরিয়াল ডিফাইন করে আমাদেরকে কিছু টাস্ক দেওয়া হয়। সেই টাস্ক গুলো স্টেপ বাই স্টেপ, আমি যদি CSWP এর কথা যদি বলি, 300 মার্ক একটা পরীক্ষা হয়, 3 ঘন্টার পরীক্ষা হয়। তো স্টেপ বাই স্টেপ প্রতিটা সেগমেন্টে চারটা চারটা করে কোয়েশ্চেন থাকে। প্রথমে 20টা অথবা 25টা হচ্ছে কি আমাকে অবজেক্টিভ দিতে পারে। সেই অবজেক্টিভ গুলোর মধ্যে আমরা যেরকম, যদি এখানে সেকেন্ড ইয়ারে যদি কেউ যদি থেকে থাকো, তোমরা হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং এর মধ্যে সেন্টার লাইন করেছো, তোমরা হচ্ছে কি শীটের মধ্যে কিভাবে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ, আইসোমেট্রিক ভিউ, তোমরা এসব নিয়ে জেনে আছো। সেই সাথে তোমরা মেকানিক্যাল ড্রয়িং এর পরীক্ষা যখন দিবে, সেই সময় একটা মেকানিক্যাল ড্রয়িং একটা বইয়ের মধ্যে আমরা আরো বেশ কিছু ভিউ সম্পর্কে, সেকশন কাট সম্পর্কে, বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে আমরা হচ্ছে কি এগুলো জেনেছি। তো CSW এর আমাদের যে অবজেক্টিভ যে কোয়েশ্চেন গুলো থাকে, বা প্রথম যে কোয়েশ্চেন গুলো যেগুলো হচ্ছে কি আমাদেরকে মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেন গুলো থাকে, সেই কোয়েশ্চেন গুলোর মধ্যে বেসিক্যালি আমাদেরকে এরকম কিছু সলিড ওয়ার্ক সম্পর্কে জেনারেল নলেজ টেস্টিং কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে। সাপোজ একটা অবজেক্ট দেওয়া আছে, সেই অবজেক্টের একটা সেকশন কাট যদি করে থাকি, তো সেকশন কাট করার পরে আমি দেখলাম যে ভিতরে একটা একটা হোল আছে। তো আমাকে সেখানে বলে দিল যে এই সেকশন কাট বা এই হোলটা আমি কিভাবে দেখতে পারবো বা কিভাবে আমি ইন্সপেক্ট করতে পারবো। কিছু অপশন দেওয়া থাকলো, সেই অপশন থেকে তুমি বেস্ট মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তুমি একটি দাগিয়ে দিবে। তো আমাদের এইবারের টেকনোকেয়ারের যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা CSWP না, শুধুমাত্র CSWA রাখছি। CSWA স্ট্যান্ডার্ডে আমাদের প্রথম 25টা অথবা 20টা আমাদেরকে অবজেক্টিভ দেওয়া থাকবে, যেগুলো ছোট কোয়েশ্চেন, কোনো মানে লিখিত কোয়েশ্চেন না, জাস্ট হচ্ছে কি তোমাদেরকে জাস্ট কিছু মাল্টিপল চয়েস দেওয়া থাকবে। সেগুলা সলিড ওয়ার্কস এর একদম বেসিক্স টুলস, কিছু ভিউজ এইসব সম্পর্কে থাকবে, যেমন একটা তো বললাম। আর সেই সাথে বাকি যে বড় কোয়েশ্চেন যেগুলো থাকবে, বড় কোয়েশ্চেন গুলোর মধ্যে তোমাদেরকে কিছু ড্রয়িং দেওয়া হবে। সেই ড্রয়িং গুলো তোমাদেরকে ড্র করার পরে সেখানে তোমাদেরকে কিছু ভ্যারিয়েবল ডিফাইন করে দেওয়া হবে। সেই ভ্যারিয়েবল গুলো ডিফাইন করার পরে কিভাবে ওই ভ্যারিয়েবল ডিফাইন করার সাথে সাথে তোমাদেরকে ওই ম্যাটেরিয়ালটা অথবা ওই অবজেক্টটার কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকবে। সেই স্পেসিফিকেশন থেকে আমাদেরকে বের করতে হতে পারে যে আমাদের ম্যাটেরিয়ালটা টোটাল মাস কত, কিছু বা এরপরের কোয়েশ্চেনটা যে ফলোইং যে কোয়েশ্চেনটা থাকবে, সেই কোয়েশ্চেনটার মধ্যে আমি যেসব ভ্যারিয়েবল আমি প্রথমে ডিফাইন করেছিলাম, সেই ভ্যারিয়েবল গুলো আমি চেঞ্জ করার পরে আমার মাসের মধ্যে কেমন ডিফারেন্স আসতে পারে, সেই সাথে আমার ডেনসিটি কেমন, এরপরে
কিছু স্পেশাল টুলস ইউজ করা, যেমন হচ্ছে কি আমার একটা সেকশন কাট করে ভিতরে কিভাবে হচ্ছে কি আমি চ্যাম্পার করতে পারি, বা কিভাবে আমি অন্য টুলস গুলো ইউজ করতে পারি, এরকম কিছু টাস্ক দেওয়া থাকে। তো ধরা যায় সিএসডব্লিউ এর যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নেই আমাদের এই কোশ্চেনটা হবে। আর সেই প্যাটার্নেরই আজকে একটা একটা প্র্যাকটিস প্রবলেমের সলিউশন হচ্ছে কি আমরা আজকে ওয়ার্কশপটার মধ্যে দেখব। তো প্র্যাকটিস প্রবলেমটা দেখার আগে এখানে যারা যারা উপস্থিত আছো তাদের কারো যদি আমার এখন পর্যন্ত বলা যে কোনো কিছু নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো জিজ্ঞাসা যদি থাকে, জিজ্ঞাসা করতে পারো। আমরা জিজ্ঞাসা যদি আমরা এই কোশ্চেন আনসার পর্ব শেষ করার পর আমরা প্র্যাকটিসে যাবো, এরপর আমরা আবার কোশ্চেন আনসারে যাবো। কারো যদি সলিড ওয়ার্কস সম্পর্কে অথবা কোনো ক্যাড সফটওয়্যার সম্পর্কে বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আরো যদি ডিটেল বা আরো যদি কোনো কিছু জানা যদি থাকে বা কোনো কিছু হচ্ছে কি যদি বোঝার থাকে, তাহলে হচ্ছে জিজ্ঞেস করতে পারো। ফিল ফ্রি টু আস্ক এনিথিং, নো প্রবলেম। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, বলো। যদি নামটা বলে ভাই এরপর কোশ্চেনটা আমি করো। নিয়াজ, মেকানিক্যাল ওয়ান আচ্ছা টু। আচ্ছা, মেকানিক্যাল ভাই ওয়ান টু। আমার কোশ্চেন হচ্ছে যে আপনি যেহেতু বললেন যে হচ্ছে প্রথমে মাল্টিপল চয়েসের কিছু কোয়েশ্চেন থাকবে, সেগুলো হচ্ছে ড্রয়িং রিলেটেড থাকবে। এখন এগুলো যদি মেকানিক্যাল ড্রয়িং রিলেটেড বা হচ্ছে সফটওয়্যার রিলেটেড থাকে, তাহলে তো হচ্ছে যারা মানে সেকেন্ড ইয়ার এখন উঠে নাই তাদের জন্য তো হচ্ছে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ওই কোশ্চেন গুলো অ্যান্সার করা, আহ দেখো, কারণ ওরা তো মেকানিক্যাল ড্রয়িংটা পড়ে না। আমি বুঝতে পেরেছি তোমার কোশ্চেনটা। আমার মনে হয় এই কোশ্চেনটা মনে হয় সবারই, আই গেস, যারা হচ্ছে কি এখনো মেকানিক্যাল ড্রয়িং শুরু করে নাই, বা এই কোশ্চেনটা হয়তো সবারই হতে পারে। কিন্তু এখানে ব্যাপারটা কি, ধরো তুমি যখন কোনো একটা ন্যাশনাল ইভেন্টে, আমি ন্যাশনাল ইভেন্ট বাদ দিলাম, একটা ইন্ট্রাস্ট একটা ক্যাট কম্পিটিশন তুমি যখন পার্টিসিপেট যখন করবা, তো সেখানে কিন্তু কোনো ক্যাটাগরি কিন্তু থাকবে না। সত্যি কথা বলতে এখানে কিন্তু কোনো ক্যাটাগরি নাই, যে জুনিয়র ক্যাটাগরি বা সিনিয়র ক্যাটাগরি, এরকম কিন্তু কোনো ক্যাটাগরি নাই। তুমি যখন কম্পিটিশনে যখন যাবা তখন তুমি কম্পিট করতে হইতে পারে ফোর টু এর সাথে, অথবা 4-1 স্টুডেন্টের সাথে, অথবা ফার্স্ট ইয়ার সাথে ফাইনাল ইয়ারের হতেই পারে। যেমন আমরা হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্টাল ইয়ার মধ্যে এই যে 1-1 এর সাথে সবসময় 4-2 খেলা করি। তো 4-2 সবসময় জিতে, মানে 4-2 কে সবসময় জিতে দেওয়া হয়, 1-1 ছেড়ে দেয়। কিন্তু এসব কম্পিটিশনের ক্ষেত্রে তো এরকম না। কম্পিটিশন তুমি যাচ্ছ হচ্ছে কি তোমার, তুমি জিতে যাচ্ছ। তো তুমি 1-2 বা 1-1 তোমার নলেজ আসলে কতটুকু ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু কোয়েশ্চেনটা সেট করা হবে না। তোমার সরি, যেটা বলছিলাম যে কম্পিটিশন যখন যাবা তখন কিন্তু তোমাকে এই তুমি কোন সেমিস্টারে আছো সেটা ডিফাইন করে কিন্তু কিন্তু কোয়েশ্চেন কিন্তু সেট করা হবে না। সো কম্পিটিশনে যাওয়ার আগে কিছু প্রায়র প্র্যাকটিস তোমাকে হচ্ছে কি হয়তো যেসব জিনিস আসতে পারে বা যেসব জিনিস আসার মতো সেগুলো তো তোমাকে একটু হেল্প করতে পারে। তো আমি তোমাদের 1-1 1-2 সবাইকে বলবো, যারা যারা মেকানিক্যাল ড্রয়িং এখন হয়তো শুরু করোনি বা সলিড ওয়ার্কস এখন শুরু করোনি বা ক্যাড সফটওয়্যার সম্পর্কে খুব একটা কিছু জানো না বা এখনো খুব ভালো মতো আর কি বুঝো না, স্টার্ট করো। সফটওয়্যারটা ইনস্টল করা থেকে শুরু করো। সফটওয়্যারটা ইনস্টল করলে অ্যাটলিস্ট একটা জিনিস জানতে পারবা যে প্রথম মানে হোম স্ক্রিনের মধ্যে যেসব আর কি টুলস যেগুলো আসে সেই টুলস গুলো কিভাবে ইউজ করে, বা সেসব টুলস গুলো আসলে কমান্ড দেওয়ার পর কি হয়। ব্যাপারটা এমন না যে হইতেছে কি তোমাকে আহ মানে সেমিস্টার ফাইনাল কোয়েশ্চেনের মতো যে সিলেবাস যা থাকবে সিলেবাসের মধ্যে থেকেই আসবে। তোমাকে হচ্ছে তুমি 1-2 বা 2-1 বা যে সেমিস্টারে হও না কেন, কোয়েশ্চেন সবার জন্য সেমই থাকবে। তো তুমি বেটার হয় যে প্র্যাকটিস শুরু করা। আমরা আজকে যে প্র্যাকটিস সেশনটা যেটা করব সেটা একদমই সিম্পল, একদমই বেসিক। আমি প্রত্যেকটা টুলস এর ব্যাপারেই একদম ধরে ধরেই তোমাদেরকে সবকিছু বলবো। আই গেস কিছুটা হলেও ইন্টারেস্ট যদি পাও, সাথে সাথে সফটওয়্যারটা ইনস্টল করে প্র্যাকটিস করা শুরু করো। আর একটা থেকে পাঁচটা যখন মানে একটা দেখার পর তুমি যখন পাঁচটা যখন প্রবলেম সলভ করবে, 10টা যখন তুমি প্রবলেম প্র্যাকটিস করবে, কিছু জিনিসের আইডিয়া তোমার প্র্যাকটিস করতে করতে আসবে। সবকিছু কিন্তু তুমি নিতে থেকে কি বুকিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু শিখতে পারবে না। সো বেটার হয় প্র্যাকটিস শুরু করা। একটা কোশ্চেন ছিল ভাই।
হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম ভাই, মাহিদ মেকানিক্যাল 2-1 থেকে বলতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহিদ। ভাই ইয়াদ বললে ভালো হতো, মার্ক ডিস্ট্রিবিউশনটা বললে ভালো হতো আসলে, মানে আচ্ছা আচ্ছা টাইমটা। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি এখনো আমাদের কোশ্চেন আসলে সেট করা হয় নাই। আমাদের কোশ্চেন হচ্ছে যখন সেট হবে, আমাদের এখন মূলত প্ল্যান যে 100 মার্কের কোশ্চেন হবে 90 মিনিটের। সেখানে 20টা হবে অবজেক্টিভ, বাকি 80 মার্ক হচ্ছে কি তোমাদের 4টা প্রশ্ন, মানে 4টা সেগমেন্টে থাকবে, 4টা সেগমেন্টে 4টা ড্রয়িং করতে হবে। কিছু সাকসেসিভ, কিছু হচ্ছে গিয়ে কি মানে কিছু ফলোইং কোশ্চেন থাকবে, ভ্যারিয়েবল চেঞ্জ করা, বা হচ্ছে কি মাস্ক মানে কিছু হচ্ছে কি একই একই ড্রয়িং এর মধ্যে কিছু হচ্ছে কি এডিট দেওয়া থাকবে, সেগুলো থেকে কি তোমাদের কিছু কোশ্চেন আর কি দেওয়া থাকবে। তো 20 মার্ক অবজেক্টিভ হবে আর 80 মার্কস হবে তোমাদের ড্রয়িং। আর একটা জিনিস একটু বলে রাখি, এখানে কিন্তু ড্রয়িং মানে কিন্তু মানে এরকম না যে তোমাদেরকে হচ্ছে এটা একটা পিকচার দেওয়া থাকবে, এটাকে তোমার মানে এটাকে তোমাকে 3D তে উঠাইতে বলা হবে, এরকম কিন্তু না। আমরা যখন প্র্যাকটিস করবো তখন বুঝবা, বা একটা কি এটা প্র্যাকটিস প্রবলেম যখন আর কি দেখাবো বা কোশ্চেন যখন দেখাবো তখন বুঝতে পারবা যে আসলে কোশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হবে। আর এখানে সবচেয়ে ট্রিকি পার্টটা হচ্ছে গিয়ে যে ধরো তোমার একটা প্রথমে একটা পিকচার দেওয়া আছে, সেখানে ডাইমেনশন গুলো দেওয়া আছে, লেভেলিং করা আছে আর কি। ওই ডাইমেনশন গুলো থেকে তুমি একটা ড্রয়িং করলো, ওই একটা ড্রয়িং থেকে না পরবর্তী 3টা যে কোয়েশ্চেন থাকবে ওই 3টা কিন্তু প্রথম ড্রয়িং এর সাথে রিলেটেড হবে। সো তুমি যদি প্রথম ড্রয়িংটা প্রপারলি যদি স্কেচ করতে পারো, 3D যদি করতে যদি পারো, পরবর্তী 3টা কোয়েশ্চেন তুমি অটোমেটিক্যালি পারবা। আমি নাকি এটা যখন প্র্যাকটিস যখন করবো যখন আমরা তখন দেখাবো। কিন্তু যখন প্রথম স্কেচটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী 3টাও কিন্তু ফুল এফোর্টটা কিন্তু গন, জিরো। কারণ প্রত্যেকটা একটা একটার সাথে কোরিলেশন আছে। ঠিক আছে? সো 20 মার্কের অবজেক্টিভ হবে আর 80 মার্কসের হবে তোমাদের ড্রয়িং। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার নাম হচ্ছে মামুন, আমি সিভিল ডিপার্টমেন্টে আছি, এখন 2-1 পড়তেছি। আচ্ছা, যাক ভালো, এখানে সিভিলেরও আছে, এটা এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। জি ভাইয়া। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে এই কম্পিটিশনে আসলে কি ধরনের ড্রয়িং আসতে পারে, মানে এটা কি সিভিল বেস হতে পারে নাকি মেকানিক্যাল নাকি অন্য আচ্ছা, কোনো? আহ, আমাদের আমরা যে কুয়েশনের স্ট্যান্ডার্ডটা ফলো করছি সেটা হচ্ছে গিয়ে কি সলিডওয়ার্কস, আমরা অ্যাসোসিয়েট, সার্টিফাইড সলিডওয়ার্ক অ্যাসোসিয়েট। তো এই স্ট্যান্ডার্ডের কুয়েশনের মধ্যে বেসিক্যালি মেকানিক্যাল ড্রয়িং দেওয়া হয়। কোনো একটা পার্ট, ধরো একটা কোনো একটা মেশিনের একটা পার্ট, সেই মেশিনের পার্টের ডাইমেনশন গুলো প্রপারলি দেওয়া থাকবে, সেই ডাইমেনশন গুলো থেকে মাস বের করতে হতে পারে বা বের করতে হতে পারে। সিভিল ড্রয়িং আসলে দেওয়া মানে সিভিল ড্রয়িং দেওয়া হবে না, এটা একদম পুরোপুরি কনফার্ম। যে যে মানে আমরা যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন যেটা হবে সেটা মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো ওইটার মধ্যে মেকানিক্যাল ড্রয়িং, মেকানিক্যাল পার্ট ডিজাইন শুধুমাত্র এই পোর্শন গুলো থাকবে। তার মানে ভাই আমাদের কি একটু এক্সট্রা খাটনি করতে হবে, আলাদা করে প্র্যাকটিস করে নিতে হবে কি আই নাকি? গেস, হ্যাঁ, আই গেস তোমাদের হচ্ছে কি একটু এক্সট্রা প্র্যাকটিস করতে হবে, যেহেতু ওরা 1 মাস আছে। আর আমার কাছে মনে হয় আর কি যে এই সিএসডব্লিউ এ ক্র্যাক করা খুবই সহজ। সত্যি কথা বলতে সিএসডব্লিউ খুবই সহজ। এখানে মধ্যে আসলে খুব বেশি কমপ্লেক্স বা খুব বেশি জাস্ট টুলস গুলা, স্কেচ টুলস ইউজ করতে জানলেই খুব ইজি। সমস্যাটা জাস্ট একটাই, যে কে কত দ্রুত টুলস গুলাকে ইউজ করে স্কেচ কমপ্লিট করতে পারে। এখানে আসলে মেইন ফ্যাক্টরটা কিন্তু টাইম। আমরা যখন সিএসডব্লিউ যখন আমরা সার্টিফিকেশন এক্সাম যখন দিয়েছিলাম, মেইনলি খেলাটা হচ্ছে গিয়ে টাইমের সাথে। কারণ ড্রয়িং তো মোটামুটি সবাই করতে পারে, আর ড্রয়িং হচ্ছে কি একটা উঠানো, একটা প্রপারলি উঠাতে পারলে বাকি সবগুলা কিন্তু ড্রয়িং উঠে যায়। মেইন খেলাটাই হবে টাইমের। সো এটার হয় যেহেতু তুমি সিভিল ডিপার্টমেন্টের, তো জি ভাই। সিএসডব্লিউ 5-10টা কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করে থাকা। আচ্ছা ভাই, এখানে ইজি আমরা আছে, একদম যেরকম ইজি আছে। মানে অনেকগুলো কমান্ড শিখেছি, তো ওইটা অনুযায়ী কি তার মানে ড্রয়িং করবো নাকি এক্সট্রা আরো কোনো কমান্ড শিখতে হবে? না না না, তোমরা যেরকম ক্যাড এর মধ্যে, তোমরা তো মনে হয় ক্যাড আর স্কেচ আপ ইউজ করছো, রাইট? জি জি ভাই। ক্যাড আর স্কেচ আপের মধ্যে দেখো, লাইন কমান্ড, ধরো একটা লাইন আমি ড্র করবো, সেই লাইন কমান্ড ফিউশন 360 হোক, অটোডেস্ক হোক, মানে সলিড ওয়ার্কস হোক, ক্যাটিয়া হোক, যেটাই হোক না কেন, লাইন টুলসই থাকবে, চ্যাম্পার টুলসই থাকবে।
আর্ট ক্রিয়েশনে থাকবে। সো আচ্ছা এখানে টুলস ইউজিং নিয়ে যদি তুমি যদি টুলস যদি হচ্ছে ক্যাডেট টুলস যদি তুমি জেনে থাকো, তো সলিড ওয়ার্কস এর টুলস গুলো ইউজ করা খুব একটা বেশি কঠিন হবে না আশা করি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, স্ট্রেট থ্যাংক ইউ। ফরওয়ার্ড, একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, মাই প্লেজার। আচ্ছা, আচ্ছা আসসালামু একটা আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটা কোয়েশ্চেন করেছে ফাইয়াজ। আচ্ছা মেকানিক্যাল 2-1 থেকে অ্যাসেম্বলি পার্ট আসবে কিনা, আসতে কয়টা কোয়েশ্চেন আসতে পারে ভাই? আচ্ছা ঠিক আছে। অ্যাসেম্বলি আসলে সত্যি কথা বলতে 90 মিনিটের কোয়েশ্চেনের মধ্যে আসলে অ্যাসেম্বলি দেওয়াটা একটু ইনজাস্টিস হয়ে যায়। এটা আমার মানে পার্সপেক্টিভ থেকে বলছি। 90 মিনিটের কোয়েশ্চেনে আসলে অ্যাসেম্বলি পার্ট দেওয়াটা, প্রত্যেকটা সেগমেন্টে অ্যাসেম্বলি পার্ট দেওয়াটা আসলে খুব ইনজাস্টিস হয়ে যায়। তো তারপর আমি বলবো যে ইন্টারনাল যে স্যার কোয়েশ্চেন করছেন আর এক্সটার্নাল যিনি করছেন, অ্যাসেম্বলি পার্ট হয়তো খুব বেশি গেলে একটা প্রশ্ন থাকতে পারে, এর বেশি না, মানে প্রত্যেকটার মধ্যে থাকবে না। 80 মার্কের যে কোয়েশ্চেন, যেটা 80 মার্কের মধ্যে খুব বেশি গেলে একটার মধ্যে হচ্ছে কি অ্যাসেম্বলি পার্ট এক্সপেক্ট করতে পারো, এছাড়া বাকি সবগুলো স্ট্রেট ফরওয়ার্ডই হবে। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন কি আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ত্রিপলি 1-2 এর জিসিএ বলতেছি। আচ্ছা, ভাইয়া ট্রিপল ই ডিপার্টমেন্টেরও আছে, ভেরি গুড। জি ভাইয়া। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা এই এক্সামটাতে কি কি দেখে বুঝবো যে আমার এই কোশ্চেনটার অ্যান্সার আগে করা উচিত বা কোন কোশ্চেনের অ্যান্সারটা আচ্ছা আমার পরে করা উচিত? আচ্ছা, যেটা বললাম যে আহ, এইসব সার্টিফিকেশন এক্সামে সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জটা হচ্ছে টাইমের সাথে কোপ আপ করা। যে কোনো রকমের কম্পিটিটিভ কোশ্চেন হলে টাইমের সাথে কোপ আপ করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখবা যতগুলো কোশ্চেন যেগুলো আছে, সেই কোশ্চেন গুলোর মধ্যে প্রথম যে স্কেচ দেওয়া থাকবে, সেই স্কেচটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়। আর প্রথম স্কেচের মধ্যেই মোটামুটি একটা অ্যাম্পল নাম্বার হচ্ছে কি, একটা অ্যাম্পল অ্যামাউন্ট মানে ইয়া থাকে, মানে মার্ক হচ্ছে কি সেটার মধ্যে থাকে। ঠিক দেখবা যে ওই কোয়েশ্চেনটা সলভ করার পরবর্তীতে যে ফলোইং যে কোয়েশ্চেনটা থাকবে, নেক্সট কোয়েশ্চেনটা থাকবে, সেই নেক্সট কোয়েশ্চেনটার মধ্যে খুব বেশি গেলে শুধুমাত্র ভ্যারিয়েবল গুলো চেঞ্জ থাকবে, জাস্ট ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করে আরো একটা কোয়েশ্চেন আনসার করা যায়। সো আমি বলবো যে ভালো মার্কস অ্যাচিভ করার জন্য অথবা ভালো স্কোর করার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রথম দুইটা কোয়েশ্চেন, প্রত্যেকটা সেগমেন্টের প্রত্যেকটা পার্টের প্রথম দুইটা সেগমেন্ট, মানে প্রথম দুইটা কোয়েশ্চেন, ওই দুইটাকে টার্গেট করা। জি এ ভাইয়া আর বুঝতে বি। পারছি। ধরো 2 নাম্বার কোয়েশ্চেনের প্রথমটা একটা স্কেচ, ওই স্কেচের খুবই স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, সেটার মধ্যে খুব বেশি গিয়ে দেখা যাবে 3টা ভ্যারিয়েবল দেওয়া থাকবে, সেই 3টা ভ্যারিয়েবল থেকে ওইটার টোটাল মাসটা কত সেটা সেটা তোমাকে জানতে হতে পারে। তো সেটা যদি প্রপারলি যদি বের যদি করা যায়, ঠিক তার ফলোইং কোয়েশ্চেনটা হবে এমন যে আমি যদি এই কয়েকটা ভ্যারিয়েবল যেগুলো যেগুলো আমার দেওয়া আছে, সেই ভ্যারিয়েবল গুলো যদি চেঞ্জ করে দিই, তাহলে আমার এই চেঞ্জের ফলে যে মাসটা যেটা, সেটা কি আসতেছে, বা আমার হচ্ছে কি যে আমার যে মেটাল অ্যালয়টা যেটা আমি ইউজ করবো সলিড ওয়ার্কস এর মধ্যে, বা ওই পার্টিকুলার মেশিন টুলটার মধ্যে, বা হচ্ছে কি সেই মডেলটার মধ্যে, সেইটা যদি আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে আমার মাসে কেমন বা ডেন্সিটিতে আমার কেমন হচ্ছে কি চেঞ্জ আসতে পারে। একদম মানে পরপর দুইটা কোয়েশ্চেনই খুবই ইজি হয়। 3 নাম্বার ভাইয়া কোয়েশ্চেন, বুঝতে 4 নাম্বার পেরেছি। কোয়েশ্চেন যেটা থাকবে, সেটার মধ্যে সত্যি কথা বলতে একটু কমপ্লেক্স দেখা যায়, হচ্ছে কি আমার ভিতরে হচ্ছে কি কার্ড থাকবে, সেকশন ভিউ, মানে বিভিন্ন রকম হচ্ছে কি কমপ্লেক্স টুলস ইউজ করা, সেগুলো হচ্ছে আমার 3 আর 4 নাম্বার, যেটা আমার অনেক বেশি টাইম কনজিউম করে। সো বেটার হবে প্রত্যেকটা সেগমেন্টের প্রথম দুইটা কোয়েশ্চেনকে টার্গেট করা। জি ভাইয়া বুঝতে পেরেছি। এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, এটা থ্যাংক ইউ ভাইয়া। প্রত্যেকেরই প্লেজার, এটা প্রত্যেকেরই আসলে এটা এটা জানা উচিত যে এরকম কম্পিটিটিভ কোয়েশ্চেন গুলোর মধ্যে, যেমন আমি যদি মানে আইবি কোয়েশ্চেন যদি কথা হতে বলি, আইবিএমপি যে কোয়েশ্চেন যেগুলো, সেগুলোর মধ্যে যখন ম্যাথ সেগমেন্টটা যখন আসে, তো ম্যাথ সেগমেন্টে টোটাল 25টা কোয়েশ্চেন থাকে। ওই 25টা কোয়েশ্চেনের মধ্যে প্রথম 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে খুবই সহজ, মানে বেসিক্যালি প্রথম 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে খুবই সহজ। পরের 5টা কোয়েশ্চেন দেখা যাবে যে এমন যে পরের 5টা কোয়েশ্চেন প্রতিটা করতে 5 থেকে 6 মিনিট করে লাগে, কিন্তু ওই 5-6টা আমি তো প্রথম 5টা করে ফেলছি, তো আমি এটা মানে পেসে থাকি, স্পিডে থাকি, আচ্ছা ঠিক আছে আমি একা থাকলে আমি সবগুলো করে যাবো। কিন্তু আমি তো প্রথমে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি না, আমি তো প্রথমে যদি দেখতাম যে আচ্ছা ঠিক আছে 5, 6, 7, 8, 9, 10 কঠিন, 11 নাম্বারটা আছে, 11 নাম্বার থেকে আবার সহজ।
কিন্তু মার্ক গুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম। সো টার্গেট করতে হবে এমন ভাবে যে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন যাতে আমি টাচ করতে পারি, আর যেসব কোয়েশ্চেন গুলো ইজি সেগুলোকে আগে টাচ করা। আর এখানে তো হচ্ছে কি আমাদের এই সেগমেন্টটা যেহেতু এটা টিম আপ সেগমেন্ট, তিনজন হচ্ছে কি করা যাবে। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে মনে হয় দুইটা ল্যাপটপ ইউজ করতে পারবে না? তা আমি আনাফ, দুইটা ল্যাপটপ নাকি তিনটা ল্যাপটপ ইউজ করতে পারবে? জি ভাই, আমাদের আর কি 3টা ল্যাপটপের জন্য আর কি পারমিশন দেওয়া আছে, সর্বনিম্ন একটি। তিনটা? আম, এই আহ, রুল বুকে মনে হয় দুইটা দেখছি। আচ্ছা আচ্ছা ভাই, রোল 2টা বুকে দেওয়া আছে, জি স্যার। দুইটা? আমার জি আমার জি জি, যতটুকু মনে 2টা। হচ্ছে দুইটা, কারণ জি 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 দুইটার বেশি দেওয়া হয় না, জি দুইটার জি। বেশি ইউজ করতে দেওয়া হয় না। যাই হোক, তো বেটার হয় যে তোমরা যখন টিম আপ যখন করবা, সেই টিম আপের মধ্যে আহ, একজন অ্যাসিস্ট করবে আরেকজনকে, বা দুইজন ড্রয়িং করবে, ওই একজন হচ্ছে কি ওই যে ড্রয়িং করছে তাকে কি অ্যাসিস্ট করবে। ওরকম করলে ভালো হয়, তাহলে হচ্ছে কি টাইমটা বেশ ভালো মতো এক্সপ্লেন করা যায়। আচ্ছা, নেক্সট আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, বেটার হয় একটা কোয়েশ্চেন দেখাই, তাহলে হচ্ছে কি হয়তো ক্লিয়ার হবে। এর মধ্যে কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো যে কোয়েশ্চেন গুলো কেমন আসতে কেমন আসতে পারে টাইমের মধ্যে। আচ্ছা, আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে না। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তোমরা যদি একটু খেয়াল যদি করে থাকো, এই একটা স্যাম্পল এক্সাম কোয়েশ্চেন দেওয়া আছে, এই স্যাম্পল এক্সাম কোয়েশ্চেনের মধ্যে খুবই স্ট্রেট ফরওয়ার্ড দেখো। আচ্ছা ঠিক আছে আনা, দেখো স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে প্রথম যে দুইটা কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, টু ক্রিয়েট drawing view B, it is necessary to sketch a spline as shown on drawing view A. Insert which SolidWorks view type. আচ্ছা, এখানে বলছে কি, এই যে একটা বি পোর্শন যে মেনশন করা আছে ব্লু কালারের, এই ব্লু কালারের পোর্শনটা ড্র করার জন্য কোন ধরনের সলিডওয়ার্কস এর আসলে কোন ধরনের টুলস আমি ইউজ করতে, বা কোন ধরনের ভিউ আমার ইউজ করতে হবে। আচ্ছা, এটার মানে এইটা কি কেউ বলতে পারবে এইটার আনসার কি হবে? এখানে কোন ভিউটা হবে এটা কি কেউ মানে এখান থেকে দেখে কি কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আনাফ এটা কোনটা হবে বলো? আহ, আমি নিচে আর কি। আচ্ছা যাক, ফার্স্ট কোশ্চেন। সমস্যা নেই, ইটস ওকে নো প্রবলেম। এটা হচ্ছে ভাই কি উপরের পার্টটাকে কথা ভেঙে ভেঙে আসছে, একটু আরেকবার বলবে কাইন্ডলি? ভাই বললাম যে উপরের পার্টটা সেকশন করলেই তো হয়ে যায়। উপরের পার্টটা সেকশন করলে কি আসলে হবে? এরকম মনে হচ্ছে। না, আচ্ছা ভাই, এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি আই গেস ক্রপ সেকশন, রাইট? বি। এটা বি, এটা হচ্ছে কি ক্রপ সেকশন। দেখো
সলিড ওয়ার্কস এই সিএসডব্লিউ এর প্রচুর স্যাম্পল কোয়েশ্চেন অনলাইনে অ্যাভেলেবল, প্রচুর। আর এই যে এসব ছোট ছোট যেসব অবজেক্টিভ, এই ছোট ছোট অবজেক্টিভ এগুলো হচ্ছে গিয়ে কি ওই বেসিক্যালি ওই সব স্যাম্পল বা কোয়েশ্চেন ইয়ারা মডারেটর কিন্তু করে থাকে। সো এখানে এমন কিছু হবে না বা এমন কিছু দেওয়া হবে না যেগুলো অফ দ্য বুক বা হচ্ছে গিয়ে খুবই হাই লেভেল, ওরকম কিন্তু দেওয়া থাকবে না। এটাকে এই যে বি পোর্শনটা যেটা এখানে একজন কমেন্ট করেছিল যে প্রজেক্টেড ভিউ, না প্রজেক্টেড ভিউ না, এই প্রজেক্টেড ভিউ দিয়ে তো এই স্লাইড ইউজ করা যাবে। আচ্ছা, এটা হবে বি ক্রপ। আমি যদি 2 নাম্বারটা যদি বলি যে to create drawing view B, it is necessary to sketch a spline as shown on drawing view A and insert with SolidWorks view type. এইখানে এই যে বি পোর্শন দেখা যাচ্ছে যে ব্লু কালারের যে পোর্শনটা, এটা সেকশন কাট দেখা যাচ্ছে। এই সেকশন কাট, এই পোর্শনটা, এইটার আনসারটা কি হবে? এখানে আমি একদম বলে দিলাম যে একটা সেকশন কাট করে দেওয়া হয়েছে। এটা আমি দেখতেই পাচ্ছি যে এই পোর্শনটার মধ্যে সেকশন কাটের সাইন গুলো আছে। এই যে হচ্ছে কি এটা বোঝা যাচ্ছে না আসলে। আচ্ছা, একটু একটু অস্পষ্ট লাগতেছে, কিন্তু এই পোর্শনটা যে সেকশন কাট, এটা বুঝতে কোনো অসুবিধা নাই, কারণ এই পোর্শনের মধ্যে ক্রস বার দেওয়া থাকে, ক্রস দেওয়া থাকে। আমরা যখন কোনো একটা সেকশন, আমরা যখন কোনো একটা মডেলকে যখন সেকশন কাট করি, তো সেই সেকশন কাটের মধ্যে করে আড়াআড়ি দাগ দেওয়া থাকে। সো এখান থেকে বুঝতে পারতেছি এটা সেকশন কাট হবে। 1 নাম্বার আমি বুঝে গেলাম। 2 নাম্বারটা এখানে আমার অপশনটা দেওয়া আছে অ্যালাইন সেকশন, ডিটেইল, ব্রোকেন আউট সেকশন। এখানে দেখো আমাকে কিন্তু আমি যখন কোনো একটা মডেল, আমি যখন একটা পার্ট সেকশন যখন করি, বা সেটাকে যখন আমি অর্ধেক করি বা 3 ভাগের 1 ভাগ করি বা 4 ভাগে 3 ভাগ করি, বা যে কোনো রকমের সেকশন আমি যখন ভাগ করি, তখন না ইউনিফর্ম কিন্তু সেকশন কিন্তু হয়। মানে সেকশন গুলো এই যে অ্যালাইন সেকশন, যেটা 1 নাম্বারটা যে এই অ্যালাইন সেকশনে হয় কি যে একদম ইউনিফর্ম একটা সেকশন কাট হয়। কিন্তু আমাদের এখানে বি ভিউ এর মধ্যে এটা কি একটা অ্যালাইন সেকশন কাট? এখান থেকে আমি দেখেই বুঝতে পারতেছি এটা কিন্তু একটা ইউনিফর্ম সেকশন কাট না। সো এটার আনসারটা হবে সি, ব্রোকেন আউট সেকশন। কিছু কোয়েশ্চেন গুলো খুবই হইতেছে কি আমি বলবো কমন সেন্স, মানে মানে একরকম এসব অবজেক্টিভ টাইপের যে কোয়েশ্চেন। হ্যালো হ্যালো জি ভাই, শুনতে পাচ্ছি এখন আমরা। আচ্ছা আচ্ছা, কি মানে আমি কি বের হয়ে গেছিলাম? না ভাই, একটুর জন্য ডিসকানেক্ট হয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 2 নাম্বার অপশনটা, 2 নাম্বার যে কোশ্চেনটা, সেই 2 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে কি ব্রোকেন আউট সেকশন। আচ্ছা, এই দুইটার ব্যাপারে বা প্রত্যেকটা অবজেক্টিভ মোটামুটি এই টাইপেরই আসবে, এই কোয়ালিটিরই কিন্তু আসবে। জাস্ট কমন সেন্সটা ইউজ করতে হবে। আমরা ড্রয়িং এর ব্যাপারে আমরা যতটুকুই জানি, যেসব কমন সেন্স আমরা মানে খাটালে মানে জিনিসটা ইজি হবে আমাদেরকে কি গেস করা। যেমন আমি এখানে 2 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, সেই 2 নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে আমি ওই এলিমিনেটিং মেথড, আমরা ইউনিভার্সিটি কোচিং এর সময় আমরা যখন পড়তাম তখন আমাদেরকে পড়াইছিল যে এলিমিনেটিং মেথড, যে কোনটা হওয়ার সম্ভাবনা নেই, কোনটা হওয়ার সম্ভাবনা আছে, এরকম। তো এখানে হচ্ছে কি সম্ভাবনা মানে আমি প্রথমে কি এলিমিনেট করলাম যে এটা তো ডিটেল ভিউ না, 1 নাম্বারটা, 2 নাম্বারটা বাদ। এরপরে বুঝলাম যে এটা একটা সেকশন কাট। তো সেকশন কাট আছে এখানে 3টা, অ্যালাইন সেকশন, ব্রোকেন আউট সেকশন আর শুধুমাত্র সেকশন। বুঝতে পারতেছি এটা একটা ইউনিফর্ম সেকশন না, সো ডি নাম্বারটা বাদ হবে। অ্যালাইন সেকশন না, কারণ এটা বুঝতে পারতেছি যে এটা একদম পুরোপুরি প্লেন কাট হচ্ছে না, প্লেন কাট হয় নাই। সো এটার আনসারটা হবে সি, ব্রোকেন আউট সেকশন সম্পর্কে আমি যদি নাও যদি জানি, তারপর আমি জাস্ট কমন সেন্সটা ইউজ করে আমি এটা কারেক্ট আনসারটা আমি দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে 1 নাম্বারটার মধ্যে এটা একটা ক্রপ ভিউ কেন, আমি যখন একটা মানে কোনো একটা ছবি আমি যখন ক্রপ করি, সে ক্রপ করে আমি কোন অংশগুলোকে বাদ দিই, সেই অংশগুলো যেগুলোকে আমি চাই না, যেগুলো আমার আনওয়ান্টেড পার্টস,
তো আমার এখানে এই ভিউটা দেখার জন্য, বি ভিউটা দেখার জন্য আমার আনওয়ান্টেড পার্টটা কোথায়? আনওয়ান্টেড পার্টটা হচ্ছে কি তার উপরে, জাস্ট একদম অ্যাডজাস্টের উপরে যেই বডিটা আছে সেই উপরের বডিটা। সো উপরের বডিটা আমি যদি ক্রপ করি তাহলে কি হবে? আমি সেকশন বি মানে বিটা হচ্ছে কি আমি ক্লিয়ারলি দেখতে পাবো, এই স্লাইনটা আমি ক্লিয়ারলি আমার কাছে ভিজিবল হবে। জাস্ট কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে এসব অবজেক্টিভ জাস্ট আনসার করার জন্য। ঠিক আছে? এখানে কারো কোনো কি কোশ্চেন আছে বা কারো কোনো ডাউট আছে? যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কি কানেক্টেড আছি এখনো নাকি আবার বের হয়ে গেছি? না ভাই, ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে কারো কোনো কোশ্চেন নাই। আমরা তাহলে একটা সেকশন ডিজাইন মানে একটা পার্ট মডেলিং দেখি। হুম, আচ্ছা দেখো, পরবর্তী যে কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, তোমরা যারা সিএসডব্লিউ এর সম্পর্কে ন্যূনতম আইডিয়া যদি যদি রেখে থাকো, এই সিএসডব্লিউ এর আমরা প্র্যাকটিস এক্সাম বা প্র্যাকটিস হচ্ছে শুরু করি এই কোয়েশ্চেনটা দিয়ে। এটা খুবই কমন আর খুবই সহজ, আর সত্যি কথা বলে দেখানোর জন্য এটা পারফেক্ট একটা মডেল বা পারফেক্ট একটা পার্ট, যেটাকে হচ্ছে আর কি ড্রয়িং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ম্যানিপুলেট করে দেখানো যায়, আর শিখানোর জন্য খুব ভালো একটা ড্রয়িং। তো এখানে আমি যদি দেখি যে আমার এখানে প্রথম পিকচারটার মধ্যে আমার টোটাল মডেলটার ডাইমেনশন গুলো দেওয়া আছে। সেই ডাইমেনশন গুলোর মধ্যে 3টা লেটার দেওয়া আছে, যেগুলো মানে বাকি সবগুলো কিন্তু ডিজিট দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র 3টা আছে লেটার, এ বি আর সি। তো এ বি আর সি এটা হইতেছে কি আমার এই পার্ট মডেলের জন্য বা এই পোর্শনটা ডিজাইন করার জন্য গ্লোবাল ভ্যারিয়েবল অথবা ভ্যারিয়েবলস। এই ভ্যারিয়েবল গুলো হইতেছে কি কি আচ্ছা, ভ্যারিয়েবল মানে যেই যেসব ইয়াগুলো চেঞ্জ হতে পারে, সেসব ভ্যালু গুলো চেঞ্জ হতে পারে, বা যেসব ভ্যালু গুলো হচ্ছে চেঞ্জ করা যাবে বা চেঞ্জেবল ভ্যারিয়েবলস বলি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এ বি সি 3টা গ্লোবাল ভ্যারিয়েবল ছাড়াও সেই সাথে বেশ কিছু কোরিলেশন দেওয়া আছে। যেমন এই যে এখানে আমি যদি আমার কার্সর কি দেখা যায়? আচ্ছা, আমার কার্সরটা যেখানে আছে, এই কার্সরের এই পোর্শনটা আমি দেখতেছি একটা ট্যানজেন্ট, তারপরে এখানে একটা ট্যানজেন্ট দেখা যাচ্ছে, তারপরে এই লাইনটার সাথে এই যে লাইনটা আছে, এই লাইনটার ডিগ্রি হচ্ছে কি 10 ডিগ্রি, ডিফারেন্স হচ্ছে কি 10 ডিগ্রি। এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কি আমাকে কোরিলেশন প্লাস ইয়া দেওয়া আছে, যেগুলো ফলো করে আমাকে এই ড্রয়িংটা কমপ্লিট করতে হবে বা এই স্কেচটা আমাকে উঠাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই স্কেচটা উঠানোর পরে এই স্কেচ থেকে আমি আসলে বের করব সিএসডব্লিউ এ, সিএসডব্লিউ বি এসব পরীক্ষার মধ্যে স্কেচ থেকে একটা ভ্যালু বের করতে দিবে, একটা ভ্যালু বের করতে হবে। কখনো স্কেচটা তোমাকে কখনো সাবমিট করতে হবে না। যেমন আমরা আমাদের ভার্সিটির পরীক্ষাগুলোর মধ্যে কি হয়, আমরা যখন সলিডওয়ার্কস পরীক্ষা দিছিলাম তখন আমাদেরকে কিছু পার্ট ডিজাইন করতে দিছে, সেই পার্ট গুলো আমরা কম্পিউটার মধ্যে ডিজাইন করে রেখে আসছি। সেই পার্ট গুলো কতটুকু প্রিসাইজলি আমরা ডিজাইন করতে পারছি বা উঠাতে পারছি, সেটার উপরে হচ্ছে কি আমাদেরকে ইভালুয়েট মানে সেটার উপরে আমাদের মার্কস দেওয়া হবে, আমাদেরকে ইভালুয়েট করা হবে। কিন্তু এখানে কিন্তু এরকম না। এখানে একটা স্কেচ কমপ্লিট করার পরে, একটা ডিজাইন কমপ্লিট করার পরে সেটার কিছু ভ্যালু, সেটা কিছু হচ্ছে কি সেটার মাধ্যমে কিছু ভ্যালু হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে। তার মধ্যে দেখো, আমি যদি দেখি যে এখানে আমার প্রথম যে সিস্টেমটা যদি একদম পুরো প্রথম থেকে যে পড়ি, আমাকে এখানে ইউনিটটা দেওয়া আছে। আচ্ছা, যে কোনো ক্যাড সফটওয়্যারের মধ্যে বা যে কোনো রকমের আমি যখন আর কি ম্যাথও যখন করি বা যে কোনো রকমের প্রবলেম যখন সলভ করি, সবার প্রথমে ইউনিটটা কিন্তু চেক করে নিতে হয়। যেমন আমি কি মেট্রিকে আছি নাকি আমি এসআই ইউনিট ইউজ করতেছি, এগুলো হচ্ছে কি আমাকে তো প্রথমেই দেখে নিতে হয়। তো দেখো, প্রথমে আমার ইউনিট সিস্টেমে দেওয়া আছে, এখানে হচ্ছে কি মিলিমিটার গ্রাম সেকেন্ড মানে এমজিএস হচ্ছে কি দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে কি আইপিএস দেওয়া থাকতে পারে, অথবা হচ্ছে মানে আইপিএস মানে ইঞ্চি পাউন্ড সেকেন্ড। তারপর হচ্ছে কি আমার এসআই ইউনিট দেওয়া থাকতে পারে, মেট্রিকে দেওয়া থাকতে পারে। মানে ইউনিট যেটা দেওয়া থাকবে প্রথমে ইউনিটটাকে ডিফাইন করে নিতে হবে। যদি ইউনিটে প্রথমে ভুল যদি হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী
স্কেচ যদি পুরো পারফেক্ট থাকে তারপরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আসবে না। সো প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার ইউনিটটা সেট করতে হবে, ইউনিটটা প্রপারলি সেট করতে হবে। যাই হোক, এখানে আমার ডেসিমাল প্লেসেস দেওয়া আছে দুইটা, পার্ট অরিজিন আরবিট্রারি দেওয়া আছে। আচ্ছা, অল হোলস ট্রু, অল আনলেস শোন আদারওয়াইজ। আচ্ছা, এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে এআইসি এআইএসআই 1020 এটা হচ্ছে কি আমি দেখাবো যে আমাদের ওইখান থেকে কিভাবে মেটালটাকে বা পার্টটা আসলে কোন মেটালের তৈরি হবে বা কোন মেটালে ডিজাইন করতে হবে সেটা হচ্ছে ডিফাইন করে দিতে হবে। সেই মেটালের আবার ডেন্সিটি কত সেটা হইতেছে কি আমি এখান থেকেই ডিফাইন করতে পারি। মানে এআইএসআই 120 যখন যাব তখন হচ্ছে কি আমি মেটালের ডেন্সিটি আমি দেখে নিতে পারি। তো যাই হোক, তো মেটালের ডেন্সিটিটা কেন দেওয়া আছে সেটা আমি পরবর্তী বলতেছি। তো ওই যে বললাম যে এখানে স্কেচের মধ্যে তিনটা কি ব্লক লেটার দেওয়া আছে এবিসি। এই তিনটা হচ্ছে কি আমার ভ্যারিয়েবলস। তো এই ভ্যারিয়েবল গুলোর মান হচ্ছে কি ভ্যালু গুলো আমার দেওয়া আছে। এ এর মান 81 অবশ্যই মিলিমিটার, বি এর মান 57 মিলিমিটার, সি এর মান 43 মিলিমিটার দেওয়া আছে। তো এখানে আমাকে বের করতে হবে কি হোয়াট ইজ দ্য ওভারঅল মাস অফ দ্য পার্ট ইন গ্রামস। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আবারও গ্রামস। বেশ কিছু জায়গায় এর হচ্ছে কি আমরা আমি এমআইএসটি যখন 2018 যখন হচ্ছে একটা ক্যাট কম্পিটিশন যখন পার্টিসিপেশন করতে গেছিলাম তখন ঠিক কোয়েশ্চেনটা এরকমই, জাস্ট এই জায়গায় এসে পাউন্ডস, এই জায়গায় এসে পাউন্ডে হচ্ছে বের করতে বলছে। আমি তো 100% শিওর ছিলাম যে আমার সবগুলো ঠিক আছে, বাট আমি এই জিনিস আমি খেয়াল করি নাকি গ্রামে দেওয়া নাকি কিলোগ্রামে দেওয়া নাকি হচ্ছে কি সেন্টিমিটার, মানে আমি জিনিস আমি খেয়ালই করি। সো মাসটা কোন ইউনিটে দেওয়া আছে সেটা আগে দেখতে হবে, গ্রাম সেভিং করতে হবে। আচ্ছা, তো এখানে আমার 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশন থেকে যদি আমি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি আমার ডিজাইনটা আমি যদি উঠাতে যদি পারি তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট এখান থেকে যে কোনো একটা বের হবে। আর যদি এমন যদি হয় যে হয়তো কোনো একটা কোরিলেশন আমি মিস করেছি বা কোনো একটা হচ্ছে কি আমার ডাইমেনশন হয়তো উল্টাপাল্টা হয়েছে বা ভুল হয়েছে, ক্লোজেস্ট কাছাকাছি যে জিনিসটা আমি পাবো, ধরো এখানে 931 সরি এখানে দেওয়া আছে 128.33। এখন আমি যদি দুই একটা এই যে ধরো যদি এখানে স্কেচের মধ্যে এই 19-এর জায়গায় যদি 20 হয় বা এখানে 10 ডিগ্রি জায়গায় যদি 11.5 ডিগ্রি যদি হয়, এরকম কিছু ভুলের কারণে এই মানগুলো ফ্র্যাকশনাল চেঞ্জ আসে। দেখা যাবে কি 1028 এর জায়গায় 1029 আসে, 1027 আসে। সো এই স্লাইড মিস্টেকস এর কারণে আমরা যে ক্লোজেস্ট যেটা আছে আমরা সবসময় সেটাকে সিলেক্ট করব, কিন্তু সিএসডব্লিউ এর কোশ্চেনের মধ্যে মোর অর লেস সবসময় অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটাই দেওয়া থাকে প্রথম কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা তাহলে কোশ্চেনটা দেখলাম, কোশ্চেনটা ওভারঅল হচ্ছে কি আমরা দেখে নিলাম যে কেমন কি। এখন আমরা জিনিসটাকে সলিড প্রোডাক্টস এর মধ্যে আমরা ড্র করব। আচ্ছা, কোয়েশ্চেন নিয়ে এখন পর্যন্ত আমরা যে কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখলাম বা কোয়েশ্চেনটা দেখলাম, এটা নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কারো কোনো ডাউট আছে? থাকলে জিজ্ঞেস করতে পারো, এখনই কোনো সমস্যা নেই। আমরা এরপরে এখন ডিজাইনিং এ চলে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে কারো কোনো কোয়েশ্চেন নাই এই ব্যাপারে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। মানে একটা ড্রয়িং এর অ্যান্সার কত পার্সেন্ট অ্যাকুরেট হতে হবে? আচ্ছা, একটা ড্রয়িং এর আনসার কত পার্সেন্ট অ্যাকুরেট হতে হবে? তোমাদেরকে আমি যদি জিনিসটাকে যদি অ্যাকুরেসির পার্সেন্টেজ তো করে বলা যাবে না। তোমাদেরকে ধরো আমি এই ড্রয়িংটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, ড্রয়িং এর মধ্যে যেই সব ডাইমেনশন গুলো দেওয়া আছে সেই সব ডাইমেনশন গুলো মোর অর লেস সবগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। তুমি যদি জাস্ট প্রত্যেকটা কোরিলেশন যদি ফলো যদি করো তাহলে কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে প্রত্যেকটা স্কেচ থেকে অ্যাকুরেট রেজাল্টটাই কিন্তু আসবে। অ্যাকুরেসি লেভেল কিন্তু কম বেশি কিন্তু হবে না। কিন্তু কিন্তু এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হইতেছে কি, দেখো এই যে আমার কার্সরটাকে দেখা যাচ্ছে এখানে, এই যে আমার কার্সরটা জি ভাইয়া দেখা যাচ্ছে। ফলো করো, এই যে একটা পোর্শন এখানে
কি একটা কোরিলেশন আছে এখানে। এই যে কোরিলেশনটা এটা হইতেছে কি এই পাশে যে আর্কটা আছে, এই যে R29 যে রেডিয়াস 29, এই আর্কের সেন্টার পয়েন্ট কিন্তু হইতেছে কি এই আমার কার্সর যেখানে আছে এইটা। এই কার্সর এই সেন্টার পয়েন্ট আর এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু একটা একটার উপরে কিন্তু কোইন্সিডেন্ট, মানে একটা একটার উপর পড়ছে, ওভারল্যাপ করছে। তোমাদের এরকম হইতেই পারে যে তুমি রেডিয়াস 29 তুমি ঠিকই তুমি দিছো, আর্কের রেডিয়াসটা 29 আছে, কিন্তু তুমি এই কোরিলেশনটা তুমি মেনশন করো নাই, সেখানে কিন্তু রেজাল্টটা কিন্তু ডিফার করতে পারে। ঠিক একই রকম ভাবে আমি যদি দেখি এখানে একটা জিনিস দেখো, আমার কার্সরটা যদি দেখা যদি যায়, এই পোর্শনের মধ্যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে অ্যাঙ্গুলার যে ডিফারেন্স সেটা হচ্ছে কি 10 ডিগ্রি দেওয়া আছে। এখন এই অ্যাঙ্গুলার ডিফারেন্সটা হয়তো অনেকেই মিস করে যেতেই পারে, হয়তো স্মার্ট ডাইমেনশনের মধ্যে যখন তুমি যখন সিলেকশন করবো তখন হয়তো সিলেক্টেড নাও হতে পারে। চোখের দেখায় তোমাদের কাছে মনে হবে আচ্ছা ঠিক আছে, ওই চোখের দেখায় ঠিক থাকলেও কিন্তু আলটিমেটলি রেজাল্টের সময় গিয়ে কিন্তু ঠিকই এখানে কিন্তু একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করবে। ঠিক আছে, এখানে আসলে ওরকম অ্যাকিউরেসি পার্সেন্টেজ আসলে বলাটা আসলে টাফ, কিন্তু চেষ্টা করতে হবে প্রত্যেকটা কোরিলেশনকে মাথায় রেখে এরপর ডিজাইনটা করা, তাহলে হচ্ছে কি আমার রেজাল্টটা অ্যাকুরেটই আসবে মোরলেস। তাও 2-1% হয়তো মানে এদিক সেদিক হইলে তুমি অ্যাটলিস্ট গেস করতে পারবে আচ্ছা ঠিক আছে আমার এটা এরকম হয়েছে, 939 এর জায়গায় 940 হয়েছে, ঠিক আছে 939 হবে, এই অপশনটা হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর একজন কোশ্চেন করিস তো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি চিত্রিপল্লী 1-2 জিসিয়া। হ্যাঁ জি আপু বলো। ভাইয়া আমি যদি ড্রয়িং করার একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারি যে আমার ড্রয়িংটাতে কোনো ভুল হয়েছে, তখন কি আমি ড্রয়িংটাকে মডিফাই করব নাকি আবার মানে প্রথম থেকে? এটার আমি সাকসেসিভ যে কোশ্চেনটা আছে সেটাতে যাই। হ্যাঁ ধরো এইটা, ঠিক আছে, এই ভিউটার মধ্যে এখানে হইতেছে কি কি আমাকে বলছে কি যে এই পোর্শনটা আমাকে সেকশন করতে হবে, এই সেকশন করার পরে ভিতরে হইতেছে কি কি আমাকে এক্সট্রুড কাট করতে হবে, এক্সট্রুড কাট করতে হবে। এখানে আমার পরিচ্ছেদ আমি দেখতে পাচ্ছি যে আমাকে কিভাবে হইতেছে কি এক্সট্রুড কাটটা কতটুকু পর্যন্ত, যে 12 পর্যন্ত আমার দেওয়া আছে। দেখো তোমার প্রথম যেই স্কেচটা যেটা আছে, এই স্কেচের মধ্যে তোমার যদি মনে হয় যে তুমি ওই ড্রয়িংটা করার পরে একদম অ্যাকুরেট এরকম আসতেছে না, বা এরকম তুমি হচ্ছে কি আনতে পারতেছো না, যে এরকম গিভেন পিকচারের মতো হচ্ছে কি তোমার পিকচার সেকশন কাটটা তোমার আসতেছে না, সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয়, এটা আমি প্রেফার করি যে একদম মূল স্কেচে ফিরে যাওয়া, প্রথম যে স্কেচটা সেই স্কেচ থেকে আবার শুরু করা, বেসিক যে স্ট্রাকচার যেটা আছে বেসিক স্ট্রাকচার থেকে আবার শুরু করা। জি ভাইয়া বুঝতে পেরেছি। কারণ 3 নাম্বার আর 4 নাম্বার মানে পরবর্তী যে দুইটা ফলোইং কুইশন, ওই কুইশন গুলোর মধ্যে একটু অ্যাডভান্স টুলস গুলো ইউজ করতে হয়। সো অ্যাডভান্স টুলস গুলো ইউজ করতে যাওয়ার সময় যখন তুমি 3 নাম্বার, ধরো তুমি 3 নাম্বারটা তুমি ক্লিয়ার করবে অবশ্যই। জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। My pleasure. আচ্ছা আচ্ছা, এটা ছাড়া আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের একটু সময় কম, সো আমরা স্কেচের দিকে চলে যাই। হ্যাঁ, আমরা আর এখানে বেশি সমালোচনা করি, স্কেচ করতে করতে আমরা আরো জিনিসগুলো হচ্ছে কি আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম লাইভ আসসালাম আপু ফ্রি বলো। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে মানে স্কেচ করার এক পর্যায়ে যদি দেখি যে আমার কোনো মিস্টেক হয়েছে, তো ভাইয়া এটা আমি কিভাবে মডিফাই করতে পারবো? আচ্ছা স্কেচ করার সময় যখন, আচ্ছা আমি যদি দেখাই ড্রয়িং করার সময় বেটার হবে। ধরো এই যে আমার কার্সরটা এখন যেখানে আছে সি ভ্যারিয়েবল, ঠিক আছে, আমি এই যে এটার পাশে যে স্কেচটা আছে সেই স্কেচটা কিন্তু 2D স্কেচ,
ঠিক আছে, জাস্ট এটার রাইট সাইড, ঠিক আছে। সি, যেখান থেকে সি দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আমার ফ্রন্ট সাইড ভিউ, আর একটা আইসোমেট্রিক ভিউ দেখা যাচ্ছে এটার উপরে। দেখো 2D স্কেচ থেকে কিন্তু আমরা বেসিক্যালি একটা 3D স্কেচ কিন্তু উঠাই থাকি। যখন আমরা এই সি ভ্যারিয়েবল থেকে যখন যাব, তখন হইতেছে কি আমরা কি এটাকে এক্সট্রুড বক্স করে অথবা হইতেছে কি এক্সট্রুড করে হইতেছে কি জিনিসটাকে 3D করতেছি। যদি দেখা যায় যে আমার কোনো একটা ডাইমেনশন ভুল হয়ে গেছে বা পরবর্তীতে যেগুলো আমি স্কেচ করতেছি সেই স্কেচের মধ্যে হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে, একদম মূল যে ইয়াটা আছে, মূল যে স্কেচটা আছে সেই স্কেচটাকে এডিট করতে, মানে এডিটে গেলে হইতেছে কি সবচেয়ে বেটার হয় আই গেস। মূল স্কেচটাকে হইতেছে কি আমি এডিট করতে পারলে বা মূল স্কেচ আমি এডিট যদি করি তাহলে আমার জন্য জিনিসটাকে সলভ করা সহজ হবে। আচ্ছা এই জিনিসটা হচ্ছে কি আমি যাতে দেখাই, আহ আচ্ছা তোমার এই কোয়েশ্চেনটা আমার মাথায় থাকবে, আমি হচ্ছে কি স্কেচ করতে করতে এটাকে আমি তোমাকে দেখাবো যে কিভাবে কোনো একটা ডাইমেনশন যদি ভুল যদি হয়ে থাকে সেটাকে আমি কিভাবে আবার ব্যাকে গিয়ে বা মেইন স্কেচে এসে আমি সেটাকে আবার ফিক্স করতে পারি। ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা ইয়াতে চলে যাই। আমাদের একটু টাইমটা একটু টাইট, তো আমরা এই জন্য এখন স্কেচটা করি, স্কেচ করতে করতে কথা বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন যদি দেখি আমাদের এই যে স্কেচটা, আমরা প্রথমেই এই স্কেচের একটা জেনারেল ভিউ, সবসময় একটা স্কেচের একটা জেনারেল ভিউ আমরা উঠে দিব। শেয়ার একটা স্কেচের একটা জেনারেল ভিউ, ধরো আমরা যখন হইতেছে কি কোনো একটা শার্ট ড্রয়িং করি, সেই শার্ট ড্রয়িং করার আগে তো একটা রাফ একটা স্কেচ অথবা একটা একটা রাফ আউটলাইন করে দিই, রাইট? সেই রাফ আউটলাইনটা প্রথম হচ্ছে কি একটা আমরা করে নিব এখান থেকে। এটার সাইমultaneously হয়তো যেছে কি যে পিডিএফ টু আবার সলিড ওয়ার্কস সুইচ করা যাবে না, আমি সলিড ওয়ার্কস এর মধ্যে থাকতেছি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কি বলতেছি। তোমরা কুইশনের ছবিটা আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা একটু কুইশনের ছবিটা খুলে রাখো, কুইশনের ছবিটা খুলে রেখে তাহলে হচ্ছে কি ট্র্যাক করতে ইজি হবে। ইমেজ দেখতে হবে। আহনাব, জি ভাই, কোশ্চেনটা কি আমাকে একটু জি হেল্প জি করো, ভাই। আমাকে একটু জি হেল্প জি। করো। আমি এই কোয়েশ্চেনটা হচ্ছে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ইয়াতে তুমি শেয়ার করো। এই পুরো কোশ্চেনটা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা জাস্ট কি জাস্ট এই ভিউটাই, এই ভিউটা জাস্ট তুমি জাস্ট শেয়ার করো চ্যাট বক্সে, যেন সবাই যেন ওপেন করে রাখে, ওটা যেন আচ্ছা আর কি আচ্ছা। ট্র্যাক করে সবাই। নিচে স্ক্রিনশট নিছো? জি ভাই, আমি কাজ করছি। ওকে। আচ্ছা, সবাই একটু আমাদের চ্যাট বক্সটা একটু খেয়াল করুন, আমাদের একটা ছবি দেওয়া হয়েছে, সবাই ছবিটা একটু প্লিজ ওপেন করে রাখবেন। হ্যাঁ, জাস্ট ছবিটা ওপেন করে রাখতে হবে আর স্ক্রিনের দিকে জাস্ট তাকাই থাকতে হবে। সবাই ছবিটা পাশে রেখে স্ক্রিনটি স্প্লিট করে রাখতে পারেন সুবিধার জন্য। যেমনটা আমি এখন করে রাখছি। তো প্রথমে যেটা বললাম যে আমি জাস্ট একটা ওভারঅল একটা স্কেচ করে রাখবো, একটা ওভারঅল একটা আউটলাইন টেনে রাখবো। ওভারঅল আউটলাইন টানার জন্য আমার প্রথমে কি করতে হবে, একদম প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে কি আমার সবসময় ইয়া সিলেক্ট করে নেওয়া, সবসময় আমার ডাইমেনশন, সবসময় ইউনিটটা সবসময় সিলেক্ট করে নেওয়া। তো প্রথমে আমি সলিডওয়ার্কসটা খোলার পরে আমার যে ইউনিট যে সেকশনটা আছে, এই যে ইউনিট সিস্টেম, এখানে ক্লিক করার পরে আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে mmgs, মিলিমিটার গ্রামার সেকেন্ড। সো আমি প্রথমে সিলেক্ট করে নিব মিলিমিটার গ্রামার সেকেন্ড। আচ্ছা, করার পরে আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে তিনটা ভ্যারিয়েবল দেওয়া আছে, এ বি আর সি। ঠিক আছে, এখন এ বি আর সি তিনটা ভ্যারিয়েবল, এখন আমি তিনটা ভ্যারিয়েবল প্রথমে নিয়ে নিব।
প্রথমে টুলসে যাব, টুলসে যাওয়ার পরে ইকুয়েশনস, ইকুয়েশনসে ক্লিক করার পরে আমি এখান থেকে গ্লোবাল ভ্যারিয়েবল আমি ডিফাইন করতে পারি। আমার এখানে তিনটা ভ্যারিয়েবল দেওয়া আছে, এ বি আর সি। আচ্ছা, প্রথমে আমি এ দিলাম। এ এ ভ্যারিয়েবলটা হচ্ছে গিয়ে সম্ভবত 81, 81 এন্টার। আমার সেকেন্ড যে ভ্যারিয়েবলটা আছে সেই সেকেন্ড ভ্যারিয়েবলটা হচ্ছে বি, বি ভ্যারিয়েবলটা 57, বি ভ্যারিয়েবলটা 57। তিন নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে, তিন নাম্বার ভ্যারিয়েবলটা হচ্ছে 43, ট্যাব দিলে চলে আসলো 43। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমি তিনটা ভ্যারিয়েবল সিলেক্ট করে নিলাম, তিনটা ভ্যারিয়েবল সিলেক্ট করে নেওয়ার পরে ওকে দিব। আচ্ছা, তো আমার তিনটা ভ্যারিয়েবল সিলেক্ট হয়ে গেল। এই ভ্যারিয়েবল কিভাবে হচ্ছে আমি পরবর্তী আবার কল করব সেটা আমি আবার দেখাই দিব। আচ্ছা, এখন আমি ফ্রন্ট প্লেন দিয়ে কাজ শুরু করি। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে যেই আমার যেই ভিউটা, এই ভিউটা হচ্ছে একটা রাইট হ্যান্ড সাইড, অথবা হচ্ছে আমি যদি এই জিনিসটাকে আমি হাতে যদি চোখের সামনে যদি নেই এই 2D পোর্শনটা, তাহলে এটা হচ্ছে কি আমার ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে। তো ফ্রন্ট ভিউ, ফ্রন্ট প্লেনটা আমি নিলাম, ফ্রন্ট প্লেনটাকে আমি অ্যালাইন করে নিলাম। এবারে আমি স্কেচ টুলে যাব। স্কেচের মধ্যে আমাকে এখানে অনেকগুলা টুলস আছে, যেমন প্রথমে আছে লাইন টুল। লাইন টুল যদি আমি যদি ব্রেক করি তাহলে এখানে সেন্টার লাইন আছে, মিড লাইন আছে, তার পাশে আছে, তার নিচে হচ্ছে আমার রেক্টেঙ্গেল টুল। বিভিন্ন রকম রেক্টেঙ্গেল করা যায়, কর্নার রেক্টেঙ্গেল আছে, সেন্টার রেক্টেঙ্গেল আছে, থ্রি পয়েন্ট রেক্টেঙ্গেল আছে। তার পাশে আছে হচ্ছে কি আমার আর্ক পয়েন্ট, মানে আমার আর্ক টুল। তিন রকমের আর্ক করা যায়, ট্যানজেন্ট আর্ক করা যায়, থ্রি পয়েন্ট আর্ক করা যায়, সেন্টার পয়েন্ট আর্ক করা যায়, সার্কেল টুল। প্রত্যেক একদম স্ট্রেট ফরওয়ার্ড কভার। সার্কেল মানে বৃত্ত হবে, রেক্টেঙ্গেল মানে রেক্টেঙ্গেল হবে, লাইন মানে লাইন হবে, স্প্লাইন মানে হচ্ছে কি আমি আনইউনিফর্ম লাইন টানতে পারবো। তারপর হচ্ছে এখানে আমাকে এলিপস আছে, প্যারাবোলা ড্র করতে প্যারাবোলা ড্র করতে পারবো, কোনিক ড্র করতে পারবো। সেই সাথে হচ্ছে আমার হেক্সাগনাল, পলিগন, হেক্সাগন, এই টুলস গুলো আছে। এখন আমরা প্রত্যেক এরকম মানে আমাদের স্কেচের মধ্যে যেসব আমাদের কাজে লাগে এরকম গুলো আমরা ইউজ করব। তো প্রথমে আমরা হচ্ছে কি লাইন টুল দিয়ে শুরু করি, ঠিক আছে। লাইন টুল দিয়ে আমরা একদম প্রথমে ফার্স্ট লাইনটা ড্র করি, একদম সাইড থেকে শুরু করলাম। সাইড থেকে শুরু করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ যে অংশটার মধ্যে একটা হোল আছে, একটা বৃত্ত আছে, সেই বৃত্তর দুইটা এজের মধ্যে একটা চেম্বার, একটা কাট আছে। এই কাটগুলো আমরা আপাতত করব না, এখন আমরা করতেছি না। কেন করতেছি না সেটা হইতেছে কি আমি জাস্ট কিছুক্ষণ পরে আমি যখন একটা টুল তোমাদেরকে কি স্পেশালি তোমাদের ওই টুলটা দেখানোর জন্যই এই পার্টটা আমি কি স্কিপ করে যাচ্ছি। বেসিক একটা জাস্ট এটা স্কেচ করতেছি, ঠিক আছে। আচ্ছা, গেলাম আঁকার পরে আমি এই পোর্শনটা দেখতেছি এখানে একটা আর্ক আছে। সো এখানে আমি একটা 3 পয়েন্ট আর্ক, একটা 3 পয়েন্ট আর্ক আমি ইউজ করলাম। 3 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক আমি করলাম। এটার পরে এটার সাথে সাথে আবার আরো একটা আর্ক আছে, সেই আর্কটা আবার অপোজিট সাইড, অপোজিট সাইডে টেনে নিলাম। এরপরে আবারও লাইন টুল, এরপরে আবার লাইন, একটা ছোট একটা লাইন, সেই সাথে একটা একটা অ্যাঙ্গেলে একটা লম্বা লাইন আমি টেনে নিলাম। সেই সাথে আবারও জাস্ট এটার সাথে ভার্টিক্যাল একটা লাইন, আবারও একটা কাট আছে। এই কাটটাকে আমি করতেছি না, কারণ ওই টুলটা আমি ইউজ করব। ওই টুলটা কাটটা না করে আমি আগায় আসলাম। আগায় আসার পরে এখানে একটা আছে। আচ্ছা, এটা আসার পরে আমাকে দেখতে পাচ্ছি এখানে আরো একটা 3 পয়েন্ট আর্ক আমি এখানে ড্র করব। আরো একটা আর্ক ড্র করবো। আচ্ছা, আর্কটাকে আরেকটু নিচে নামাইতে হবে। আর্কটা নামার পরে আবারও আমার লাইন টুলে একটা আছে, আবার একটা অ্যাঙ্গেলের পরে আর একটা লাইন, তারপরে শেষ। যাক, আমার একটা
বেসিক একটা আউটলাইন হয়ে গেল। ওকে, দেখতে এখনো ওইটার কাছাকাছি হয় নাই, কিন্তু একটা বেসিক আউটলাইন হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে করে আউটলাইন গুলাকে ডিফাইন করা শুরু করবো। দেখো, একদম প্রথমেই আমাকে সবচেয়ে বড় এই যে এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের যে মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা হচ্ছে কি আমার ভ্যারিয়েবল এ। সো আমি ভ্যারিয়েবল কল করাটা আমি দেখি যে কিভাবে ভ্যারিয়েবলটা কল করে। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলাম, এখন আমি ডাইমেনশন এখন সবগুলো আমি লেবেল করা শুরু করব। এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব আমার হইতেছে ভ্যারিয়েবল এ। এখান থেকে আমি ইজ ইকুয়াল টু, আমি যদি দেই গ্লোবাল ভ্যারিয়েবল এ ডিফাইন করলাম, ওকে দিলাম। গ্লোবাল ভ্যারিয়েবল এ একটা হইতেছে আমার ডিফাইন হয়ে গেছে। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমি যদি দেখি বি কোনটা, বি হইতেছে গিয়ে এইটা, আর হইতেছে গিয়ে এই এই দূরত্ব, এটা হইতেছে গিয়ে আমার বি। এটাকে আমি আবারও গ্লোবাল ভ্যারিয়েবল কল করলাম বি। ঠিক আছে, তার আগে কিছু কিছু জিনিস আমার হইতেছে কি এখানে কিছু ডিফাইন করে দিতে হবে। যেমন এই যে এই লাইনটা, এটা যে হইতেছে একটা ভার্টিক্যাল লাইন, এটা একটা ভার্টিক্যাল লাইন আমি দিয়ে দিলাম, কারণ স্কেচের মধ্যে এটা একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে। সো এটাকে ভার্টিক্যাল ডিফাইন করে দিলাম। স্কেচের মধ্যে এটাও একটা ভার্টিক্যাল লাইন, এটাকে ডিফাইন করে দিলাম। এটা একটা হরাইজন্টাল লাইন, এটাকে হরাইজন্টাল করে দিলাম। আর আর এরকম আছে এইটা, এটা একটা স্ট্রেট লাইন, ভার্টিক্যাল লাইন, সরি হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল আমি মার্ক করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, করার পরে এরপরে কোশ্চেন গুলোর মধ্যে আসি। গ্লোবাল ভ্যারিয়েবল এ সিলেক্ট করা শেষ, গ্লোবাল ভ্যারিয়েবল বি সিলেক্ট করা শেষ। সি হইতেছে কি আমি যখন এক্সট্রুড বস করব সে সময় আমি দেখতে পারবো যে সিটা কিভাবে আমি কাজে লাগাবো। তো এ আর বি আমি কাজে লাগাই ফেললাম, দেখলাম যে কিভাবে হইতেছে আর কি এ আর বি টাকে আমি কিভাবে কল করলাম। এ আর বি এর ভ্যালু আমি যদি ওখানে চেঞ্জ করি, ঠিক একই রকম ভাবে এখানে চেঞ্জ হবে। আচ্ছা, গেল। এবার আসি আমার বাকি যেই ডাইমেনশন গুলো, সেই ডাইমেনশন গুলোর মধ্যে স্মার্ট ডাইমেনশন ক্লিক করে এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত, এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব 32। ওকে, এরপরে দেওয়া আছে এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব 29 দেওয়া আছে, আমাদের মোটামুটি কাছাকাছি ছিল। আচ্ছা, ওই যে ওই সময়টা আমি বলছিলাম যে আমাদের কোরিলেশন গুলো সবসময় পারফেক্টলি রাখতে হবে। এই যে এই আর্কটা, এই আর্কের ডাইমেনশনটা কত, এই আর্কের ডাইমেনশন দেওয়া আছে 839। আচ্ছা, এটা 839 দিলাম। এখন 29 দেওয়ার পরে এই যে আর্কের যে সেন্টার পয়েন্ট, তাই আর্কের সেন্টার পয়েন্ট এই লাইনের সাথে কোইনসাইড থাকবে। ঠিক আছে, কোইনসিডেন্ট করে দিলাম, চলে আসলো। আচ্ছা, এরপরে এইটার সাথে এই যে আর্কটা, এই আর্কটা হইতেছে কি আমার রেডিয়াসটা কত, এটা রেডিয়াসটা দেওয়া আছে 5। এখানে এই যে আর্কটা যেটা আছে, এই আর্কটাকে আমাকে অবশ্যই মেনশন করতে হবে কি যে এটা একটা ট্যানজেন্ট আর্ক, একটা ট্যানজেনশিয়াল আর্ক। আচ্ছা, এটা ট্যানজেন্ট হয়ে আছে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, এই পার্ট গেল। সো ফার যতটুকু আমরা করলাম, এর মধ্যে কি কারো কোনো ডাউট বা কারো কেউ কোনো কিছু ধরতে পারো নাই এমন কি আছে? বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা করতে করতে কথা বললাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে ধরে নিলাম যে তোমাদের এইটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয় না। সরি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। বলছিলাম যে ভাই, স্টার্টটা অরিজিন থেকে শুরু করলে বেটার হতো না? তাহলে ফুল ডাইমেনশনিংটা হ্যাঁ, বেটার হতো। এই ব্যাপারে হইতেছে কি আমার একটা ইয়ে আছে, সবসময় অরিজিন থেকে শুরু করতে হয়, এটা একটা ভালো কথা বলছে, এটা ঠিক। আমি যখন হইতেছে কি টিউশন প্লেসে, যখন হইতেছে কি কোনো একটা স্কেচ যখন স্টার্ট করি, সেই স্কেচটা স্টার্ট করি সেন্টার লাইন দিয়ে, অরিজিন পয়েন্ট থেকে, অরিজিন পয়েন্ট থেকে সেন্টার লাইন। এখন আমার এই যে স্কেচটার মধ্যে, এই স্কেচের মধ্যে আমি আমার মিডল পয়েন্টটা বা আমার অরিজিন পয়েন্ট আমি কি ধরবো,
কোনটা ধরলে আমার জন্য সুবিধা হবে জি জি বলতে পারবা? এখানে কিন্তু কোনো ডিফাইনাইট কোনো পয়েন্ট, আমি যদি অরিজিন পয়েন্ট যদি আনি তাহলে কিন্তু আমার জন্য খুব বেশি বেনিফিশিয়াল বা বেনিফিশিয়ারি আমার হচ্ছে না বা হয় না, মানে ইন মাই সেন্স আর কি। যে যখন কোনো একটা স্ট্রেট ফরওয়ার্ড বলতে ইয়া থাকে, মানে বেসিক্যালি একটা কি বলবো, একটা ইউনিফর্ম শেপ যদি হয়, ইউনিফর্ম শেপের ক্ষেত্রে আমি ওই অরিজিন পয়েন্ট থেকে শুরু করতে বেশি পছন্দ করি আর কি। কিন্তু এটা একটা আনইউনিফর্ম বডি যেহেতু, so যে কোনো পয়েন্ট থেকে শুরু করলে কোনো সমস্যা নেই, এটা আর কি আমার হচ্ছে এটা, জি ভাই, এটা এক একজন এক একটা বেসিক্যালি বেশি ভাই, করে। সরি একটু কোশ্চেনটা করি, সেটা হচ্ছে বেসিক্যালি আর কি হ্যাঁ মানে যে প্রবলেমটা হয় যে পরবর্তীতে এডিট করার সময় এই একটা হ্যাঁ টান লেগে ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা হুম, খেয়াল করলাম না। এক্ষেত্রে যদি জিনিসটা পুরো ব্লু হয়ে থাকে তখন একটু প্রবলেম হয়, তার থেকে যদি ব্ল্যাক হয়ে থাকে right. এটা একটু বেটার থাকে, তাই না ভাই? হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছো, যে আমি যখন কোনো ফার্দার কোনো এডিটের সময় যখন হইতেছে কি আমার জিনিসটা ধরতে জিনিসটা হচ্ছে বুঝতে আমার জন্য অনেক সুবিধা হয় অরিজিন পয়েন্ট থেকে শুরু করে। এটা ঠিক বলছো। হুম হুম। আহ আমরা এখান থেকে তাহলে অরিজিন পয়েন্টটাকে শিফট করতে পারবো? না, আহ, এখন আর করা পুরাটাকে সম্ভব না। ভাই আর কি ডাইমেনশন দেওয়া শেষ হলে দেন আর কি পারা যাবে। হ্যাঁ পুরোটাকে যখন শিফট করতে জি হবে। জি আচ্ছা ঠিক আছে, তখন হচ্ছে সেকেন্ড আবার মনে করে দিয়ে ইয়া করে দিই। আচ্ছা জি অরিজিন পয়েন্ট এখানে একটা আহনাফ খুব ভালো একটা পয়েন্ট ধরছে, যে আমাদের যে কোনো একটা স্কেচ যখন স্কেচ যখন শুরু করি, একটা রেফারেন্স পয়েন্ট, একটা হচ্ছে কি 0 0 কোঅর্ডিনেট যেটা আমাকে বলি, ওই অরিজিন পয়েন্ট থেকে শুরু করলে জিনিসটার ডাইমেনশনটাকে ট্র্যাক করা খুবই ইজি থাকে। ডাইমেনশন হচ্ছে কি ড্র করতে ইজি হয়, এডিট করতে ইজি হয় আর কি। যাই হোক, আমরা পরবর্তীতে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার এই লাইনের সাথে এই লাইনের ডিফারেন্স দেওয়া আছে 19 দেওয়া আছে। এরপরে এই লাইনটার সাথে এই লাইনের ডিফারেন্স দেওয়া আছে 14। এই লাইনের সাথে এই লাইনের যে অ্যাঙ্গুলার ডিফারেন্স সেটা দেওয়া আছে 10। এই আর্কটা দেওয়া আছে আমার 19। আর্কটা দেওয়া আছে আমার 19। এরপরে মোরলেস আমাদের স্কেচ চলে আসছে। আচ্ছা, এখন এই স্কেচের মধ্যে যদি ছবিটা যদি দেখো, স্কেচের মধ্যে একটা ছিদ্র আছে, একটা হোল আছে। আমি তো র্যান্ডম একটা আমি ইয়াকে নিলাম, এটা র্যান্ডম সার্কেলকে নিলাম। এই সার্কেলটার ডাইমেনশন গুলো দেওয়া আছে 14। 14 আচ্ছা। এই 14 সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স এটা দেওয়া আছে 14। আবার এই পয়েন্টের থেকে এই সেন্টার পয়েন্টের ডিফারেন্স এটাও দেওয়া আছে 40। এরপরে আমাদের এই লাইনটুকু দেওয়া আছে। আচ্ছা, এই যে কোইন্সিডেন্ট পয়েন্ট থেকে এটার যে বেস, এই বেস পর্যন্ত ডিফারেন্স 19 দেওয়া আছে। তারপরে আচ্ছা, মোর অর লেস আমাদের প্রত্যেকটা ডাইমেনশন মোটামুটি ডিফাইন করা হয়ে গেছে। এবারে দেখো, যে ওই যে বলছিলাম যে প্রথমে এখানে কতগুলা কাট আছে, এখানে কতগুলো হচ্ছে কি আমার চ্যাম্পার আছে, এগুলোকে কেন আমি তখন করি নাই। এখন দেখো, আমি যদি তখন চ্যাম্পার টুলস যদি ইউজ করি, সরি পিলেট টুলস যদি ইউজ করি, পিলেট টুলস এর মধ্যে স্কেচ চ্যাম্পার এই অপশনটা আমি সিলেক্ট করলাম। এখানে একটা অ্যাঙ্গেল ডিসটেন্স আর ডিসটেন্স যেটা আছে, এখন অ্যাঙ্গেল ডিসটেন্স, অ্যাঙ্গেল প্লাস ডিসটেন্স আমার এই পয়েন্ট থেকে আমাকে দেওয়া আছে। অ্যাঙ্গেল হইতেছে কি 45 ডিগ্রি, আর ডিফারেন্স দেওয়া আছে 7। ডিফারেন্স দেওয়া আছে 7। সো আমি সিলেক্ট করলাম এই পয়েন্টটা, 7 আর 45 ডিগ্রি কাট হয়ে গেল। আবারও এই পয়েন্টটা যেটা, এই পয়েন্টটার মধ্যে ঠিক একই রকম ডিসটেন্স 7 আর হইতেছে কি অ্যাঙ্গেল হচ্ছে কি 45 ডিগ্রি।
আচ্ছা ঠিক আছে, আমাদের সেম আরো একটা কাট এখানে আছে। এই কাটটা হচ্ছে গিয়ে একদম টপ মোস্ট পোর্শনে, এই টপ মোস্ট পোর্শনের এখানে আমি আবারও স্কেচ চ্যাম্পার এই ইয়েটা সিলেক্ট করলাম। এটা দেওয়া আছে 45 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি অ্যান্ড ডিস্টেন্স হইতেছে গিয়ে 5 mm। 5 mm সিলেক্ট করলাম এই পয়েন্টটাকে, এই যে কর্নার পয়েন্টে সিলেক্ট করলে বের হয়ে গেল কি 5, ডিস্টেন্স 5 আর অ্যাঙ্গুলার আর অ্যাঙ্গেল হচ্ছে কি 45 ডিগ্রি। ওকে, সিলেক্ট করে নিলাম। সো দেখো, তোমরা যদি একটু স্কেচটাকে একটু যদি মিলাই দেখো, প্রত্যেকটা ডাইমেনশন অ্যাজ ইট ইজ দেওয়া হয়ে গেছে। আমাদের স্কেচটা দেখতেও মোটামুটি একদম একই রকমই লাগতেছে, রাইট? কারো কাছে কি কোনো মানে এই স্কেচটা দেখতে কি কোনো রকম আনইউনিফর্ম বা হচ্ছে কি দেখতে একটু অড মানে অন্যরকম লাগতেছে, বা সেম সেম হয় নাই এমন কি লাগতেছে? আমার কাছে লাগতেছে, আমার কাছে না ভাইয়া, সেমই লাগছে। না সেম হয় না, একটু ন্যারো হবে। এখানে একটা ডিফারেন্স রয়ে গেছে এইটার কারণে, যে এটা হবে 29 আছে কিন্তু 27.96, এই 1 মিলিমিটারের জন্য কিন্তু আমাদের এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আসতো, অবশ্যই আসতো। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে লাই রাখি 27.97 এ রাখি, ঠিক আছে? এটা 20, এটা হবে 29, এটা আমি 27.97 রাখলাম। ওকে, যাই হোক, স্কেচ আমার কমপ্লিট। এখন স্কেচ কমপ্লিট করার পরে এখন হচ্ছে কি আমাকে কি করতে হবে, এটা একটা 3D করতে হবে। তো আমি এখন পিকচারে চলে যাব। পিকচারে চলে যাওয়ার পরে এটাকে আমি এক্সট্রুড বস করব। এক্সট্রুড বস আমি যখন করব তখন অবশ্যই মিড প্লেনটা সিলেক্ট করেই এক্সট্রুড বস করব। আচ্ছা, আমি এ ভ্যারিয়েবল দিছি, বি ভ্যারিয়েবল দিছি। এখন দেখো, তোমাদের ছবিটার মধ্যে যদি খেয়াল যদি করো, ছবিটার মধ্যে যে ম্যাটেরিয়াল যে পার্টটা বা সেকশনটার যে ডেপথটা অথবা যে থিকনেসটা সেটা সি দেওয়া আছে। সো এটার এখন আমি গ্লোবাল ভ্যারিয়েবল সিটাকে কল করব, গ্লোবাল ভ্যারিয়েবল সি 43। ওকে, দেখো আমার হইতেছে গিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ আনা 10 মিনিটস আছে, নো প্রবলেম, শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমার স্কেচটা কমপ্লিট হয়ে গেল। ওকে, স্কেচটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে এখন কালার যদি করে দিই তাহলে একদম অ্যাজ ইট ইজ লাগবে। আমার স্কেচ কমপ্লিট হয়েছে, কিন্তু আমার এখনো কোয়েশ্চেন আনসার করা হয় নাই। আমাকে কোয়েশ্চেন আনসার করতে হবে। এখন কোয়েশ্চেনটা যদি একটু খুলো, কোয়েশ্চেনের মধ্যে আমাকে বলছে কি যে আমাকে ম্যাটেরিয়ালটা প্রথমে সিলেক্ট করতে হবে AISI 120 স্টিল। আচ্ছা, এটাকে আগে সিলেক্ট করে নিই। এখানে এই যে ম্যাটেরিয়াল যে পোর্শনটা আছে নট স্পেসিফাইড, এখন আমি ম্যাটেরিয়ালটা এখানে স্পেসিফিক করি, ম্যাটেরিয়ালটা করি নেই, এডিট ম্যাটেরিয়াল দিলাম। এডিট ম্যাটেরিয়াল যাওয়ার পরে এখানে বিভিন্ন ম্যাটেরিয়াল গ্রুপ পাওয়া যাচ্ছে। সো আমি নিব কোনটা, AISI 120 যেটা আমার দেওয়া আছে। তো সেটা হইতেছে কি আমার ইউনিটটা কি, সেটা ইউনিট দেওয়া আছে মেট্রিকে, MKS মিলিমিটার গ্রাম পার গ্রাম সেকেন্ড। সো এখান থেকে আমি একটু মিলে নিই যে আমার মাস ডেন্সিটিটার ওখানে দেওয়া ছিল 0.0079, 0.007 আর 0.007। হ্যাঁ ঠিক আছে, আমার এটার মাসটা ঠিক আছে, মিলতেছে। এটাকে আমি এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে ক্লোজ করে দিলাম। এখন এটাকে আমি ইভালুয়েট করব, কেন? কারণ আমার এখানে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ওভারঅল মাস অফ দ্য পার্ট ইন গ্রামস। ঠিক আছে, চারটা অপশন দেওয়া আছে, 1028.33, 118.93, 577.64, 939.54। তাহলে আমি এখন এটাকে মাসটা কিভাবে বের করব, মাসটা বের করবো কি, ইভালুয়েটে যাব। ইভালুয়েটে যাওয়ার পরে এখান থেকে আমি মাস প্রপার্টিস, ঠিক আছে, ইভালুয়েটে যাওয়ার পরে মাস প্রপার্টিস, এখান থেকে মাস প্রপার্টিস বের হলো কত, 945.97। দেখো আমাদের
এখানে অপশন গুলো কি কি আছে? 1028 আছে, 118 আছে, 577 আছে, 939 আছে। ওই যে বলছিলাম, আমি যদি কোনো স্লাইড মিস্টেক্স করে থাকি, সো আমার একটা না একটা কাছাকাছি ভ্যালু অবশ্যই এখানে আসবে। ওই যে আমি বললাম সেখানে কিন্তু আমি 29-এর জায়গায় 27.98 একটা জায়গায় রেখে দিয়েছিলাম। সো ওইখানে কিন্তু আমার একটা ডাইমেনশনাল ইনএকুরেসি রয়ে গেছে। সো এটার জন্য আমার এই যে 945.97 কিছু ডিফারেন্স, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার আনসারটা হবে কি সি, কাছাকাছি, সরি ডি, 939.54। আমি এটার আনসারটা আমি অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে ঠিক আছে এটা 939 এটা হবে। আচ্ছা, এখন অনেকেই এখানে জিজ্ঞেস করছো যে আমি যখন একটা পার্ট ডিজাইন করে ফেলছি, সেই পার্টটা ডিজাইন করার পরে এটাকে আমি কিভাবে আবার এডিট করব। তো আমি জানি যে আমার হইতেছে কি এখানে একটা প্রবলেম রয়ে গেছে, ওখানে হইতেছে কি আমি এটা ডাইমেনশন আমি ভুল করে রাখছি। সো এখন এটাকে আমি আবার এডিট করব। আচ্ছা, বডিটার উপরে রাইট ক্লিক দিলে একটা এডিট স্কেচ একটা অপশন আসবে। এই এডিট স্কেচ অপশন থেকে প্রথমে এটা একটু ক্লিয়ার করে নেই। এই এডিট স্কেচ অপশন থেকে স্ট্রেট ফরওয়ার্ড ডাবল ক্লিক করলে আমার আবার মেইন যে ড্রয়িংটা আছে মেইন স্কেচের মধ্যে আবার ঢুকে যাবে। সো মেইন স্কেচের মধ্যে আমি যে ভুলটা আমি করছিলাম সেটাকে আমি শুধরাই দিলাম। ওকে, আচ্ছা, এবারে আমার তো গ্লোবাল ভ্যারিয়েবল সি কল করা আছে। এটাকে এখন আমি যদি বের যদি হয়ে যাই, তাহলে আবার একটা সলিড বডি চলে আসবে। এখন এটাকে যদি আমি ইভালুয়েট করি, মাস প্রপার্টিতে যাই, কি আসলো 942.03 গ্রাম। তারপরও কোনো না কোনো জায়গায় কোনো ভুল রয়ে গেছে, কোনো হয়তো স্লাইট মিস্টেক্স হয়তো রয়ে গেছে, কিন্তু মিস্টেক্স এর পরিমাণটা কমে আসছে এই ইয়াটা করার কারণে। যাই হোক, আমাদের তাহলে প্রথম কোশ্চেনের যে আনসারটা, সেই প্রথম কোশ্চেনের আনসারটা আমি বের করতে পারলাম ডি। আচ্ছা, যেহেতু আমাদের সময় খুবই কম, আমি স্কেচ আর হইতেছে কি তোমাদের ইভালুয়েশন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। তোমাদের কিছু যে কোশ্চেন যেগুলো ছিল যে কিভাবে এডিট করতে হবে বা আমাদের কিভাবে কোশ্চেনটা আনসার করতে হবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখন যতটুকু আমি শেয়ার করতে পারলাম সেটার ব্যাপারে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনিথিং। বা এটার মধ্যে কোনো কিছু যদি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে বা আর কিছু যদি বোঝা যদি থাকে, সেটাও জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা, কারণ আহ, এই যে আমি যদি এখন এটাকে 939 এতটা যদি চাই, তাহলে কিন্তু আবার আমাকে এডিট যে করতে হবে, সেটার জন্য আবার যে সময়টা লাগবে সেটাতে আমি কোশ্চেন আনসার সেশনটা করা যাবে। সো বেটার তোমাদের থেকে কোশ্চেন আমি এক্সপেক্ট করতেছি যে এই ব্যাপারে কোনো কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ যে কোনো রকম কোশ্চেন আস্ক করো, কোনো সমস্যা নেই। একটা জিনিস তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে তোমাদেরকে আমি কোশ্চেনটা পড়ে পড়ে স্কেচটা মানে স্টেপ বাই স্টেপ স্কেচটা করে তোমাদেরকে ইভালুয়েট করে দেখালাম, প্রসেসটা কি সহজ নাকি অনেক কঠিন, খুবই ক্রিটিক্যাল নাকি খুবই ইজি গোয়িং? আমাকে যে কোনো একজন একটু বলো। জি ভাই, ইজি লেগেছে। আচ্ছা, সিএসডব্লিউ এর কোশ্চেন প্যাটার্নটা অলমোস্ট প্রত্যেকটা কোশ্চেনই এরকমই। আমাকে এই যে আমি যে সেকেন্ড যে কোশ্চেনটা হবে বা সেকেন্ড যে অপশন বা সেকেন্ড যেটা আমাকে ইভালুয়েট করতে যেটা বলা হয়ে থাকে, সেটার মধ্যে আর কিচ্ছু না, জাস্ট অপশন ইয়াটা থাকবে যে গ্লোবাল ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবল যেগুলো আছে ভ্যারিয়েবল গুলো শুধুমাত্র জাস্ট মান চেঞ্জ, 81 জায়গায় 84, তারপরে 57 জায়গায় 59, 43 জায়গায় 41, ওকে দেওয়ার পরে এরপরে এরপরে এই যে এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার ইভালুয়েট করব, মাসটা চেক করব, মাস প্রপার্টিজ। এই মাসটা হচ্ছে কি আমাকে আবার মানে জানতে চাবে জাস্ট পরবর্তী কোশ্চেনটার মধ্যে। মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নই এরকমই হবে, যে একটা স্কেচের সাথে এটার কতটুকু মাস, ঠিক তার পরের কোশ্চেনটা হবে যে এইটা চেঞ্জ করলে মাসের মধ্যে কতটুকু ডিফারেন্স আসতে পারে বা মাসটা কত হতে পারে।
ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ভাইয়া আমাদের তো ল্যাপটপ থাকবে 2টা, তো আমাদের টিমের মধ্যে তো 2জন তাহলে কাজ করতে পারবে। হ্যাঁ, সাইমultaneously দুজন আরেকজন কাজ করতে যে পারবে। জি ভাইয়া, আরেকজন যে মেম্বার থাকবে সে মানে টিমকে কি ধরনের হেল্প করতে পারবে? আচ্ছা, দেখো, আহ, আমি যখন কোয়েশ্চেনটাকে যখন হচ্ছে গিয়ে মানে একটা সাইডে রেখে দেখে দেখে আমি মানে ডাইমেনশন গুলো হচ্ছে গিয়ে আমি উঠাচ্ছিলাম। এখানে যে কোনো, তোমরা যখন টিম ফর্ম করবা, টিমের মধ্যে একজন অবশ্যই বাকি দুজনকে অ্যাসিস্ট করতে হবে। আমরা যেরকম যখন টিম যখন ফর্ম করতাম, আমি দেখা যেত যে আমি একাই ড্রয়িং করতেছি আর বাকি যে দুজন আছে বাকি দুজন একজন আরেকজনকে অ্যাসিস্ট করতেছে, আচ্ছা ঠিক আছে এটা 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 এভাবে করো, এটা এভাবে করো, এরকম করে। কারণ প্রত্যেকটা টিমের মধ্যে সব তিনটা মেম্বারই সমানভাবে কিন্তু এক্সপার্ট হবে না। সো বেটার হবে যে 3 নাম্বার পার্সন যার কাছে ল্যাপটপ নেই, সে যে পার্সনটা একটু উইক তাকে অ্যাসিস্ট করা, যে ইয়া হয়েছে, যেসব মিস্টেকস গুলো আছে সেগুলোকে জাস্ট ইভালুয়েট করা, জি ভাইয়া বুঝতে পেরেছি। অ্যাসিস্টিং রোলে থাকবে আর কি, just এটাই। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, সবাই একটু মিউট করি, যার আচ্ছা, কোশ্চেন থাকে সে কোশ্চেনটি করো। আচ্ছা, অলরেডি আমাদের সেশনের টাইম হচ্ছে কি অলরেডি আমাদের এক্সিট করে গিয়েছে। আমি এক্সপেক্ট করব যে যতটুকু দেখানো হয়েছে, আসলে এই এত অল্প সময়ের মধ্যে দেখানো আসলে খুবই কঠিন। সময় আসলে মানে কোন দিকে চলে যায় বোঝা যায় না, কিন্তু অ্যাটলিস্ট কোয়েশ্চেনটা কেমন হবে, কি প্যাটার্নে হবে, একটা জিস্ট তোমাদেরকে হচ্ছে কি জানানোর বা দেখানো হচ্ছে কি সুযোগ হয়েছে আশা করি। তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে, আহানাফকে বলবে বা ডিরেক্টলি হচ্ছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থ্রুতে আমাকে রিচ করবে। যে ভার্সিটির হোক না কেন কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের ভার্সিটির ন্যাশনাল প্রোগ্রাম। সো আমরা সবাইকেই অ্যাসিস্ট করার জন্য, সবাইকে মেন্টরশিপ দেওয়ার জন্য আমরা এখানে আছি। আমরা খুব খুশি হব যদি হচ্ছে কি আমাদেরকে রিচ করো তোমরা, অবশ্যই। আর সেই সাথে যে কোনো রকমের প্রবলেম আমি আনাপকে, আচ্ছা আনাপ, এখানে যারা যারা জয়েন করছে, জি জি। আহ, এখানে কারো কি কোনো আর কি অ্যাটেন্ডেন্স লিস্ট বা হচ্ছে কি এটাও আছে, রেজিস্ট্রেশন? জি ভাই, আমাদের রেজিস্ট্রেশন ব্যবস্থা আছে আর কি, রেজিস্ট্রেশন আচ্ছা যারা আচ্ছা আচ্ছা, করেছে তুমি তারা। একটু কাইন্ডলি, জি আমি হচ্ছে কি একটা কোয়েশ্চেন, কিছু স্যাম্পল কোয়েশ্চেন আর কি রাখছি, সেটা জি জি হচ্ছে জি। একটু কাইন্ডলি ওদের সবাইকে ফরওয়ার্ড করে দিন, ওকে ঠিক ভাই, আছে, ওকে ভাই, কোনো সমস্যা নেই। প্র্যাকটিস করার জন্য। জি শিওর ভাই। আর এখানে উপস্থিত যারাই আছে, যারাই দেখতেছে, যে কোনো রকমের কোয়েশ্চেন বা যে কোনো রকমের প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে যদি কোনো জায়গায় যদি আটকে যাও, যে কোনো সময় রিচ করতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, বা কোনো হেজিটেশন ফিল করার কিছু নেই। ডিরেক্টলি রিচ করবে, আস্ক করবে যে ভাই এটা পারছি না, বা এটা এটা কিভাবে হবে, নো প্রবলেম, ঠিক আছে। যাই হোক, সেশনটা আমরা সেশন একদম শেষ দিকে। আর আজকে হচ্ছে কি আমাদের টেকনোক্যাডের যে ওয়ার্কশপটা সেটা আমি কন্ডাক্ট করছি। সেই সাথে আমাদের আরো বেশ কয়েকটা সেগমেন্টের ওয়ার্কশপ এই কন্টিনিউয়াসলি আগামী 1 সপ্তাহের মধ্যে হবে। যেমন আগামীকাল আমাদের সম্ভবত বিজনেস কেস স্টাডিজ নিয়ে একটা ওয়ার্কশপ আছে, সেটা ব্রিটিশ আমেরিকান টোবাকোর এক এমপ্লয়ি, আমাদের জুনিয়র সৌরভ, সে কন্ডাক্ট করছে। সেটা সাথে তোমরা কি জয়েন করতে পারো, সেটাও বেশ একটি ইন্টারেস্টিং হবে এটার মতোই আশা করি। এরকম রোবোরেস, তারপর হচ্ছে একটু অন্যান্য এলএফআর, অন্যান্য প্রত্যেকটা সেগমেন্টেরই কিছু এক্সপার্টদেরকে নিয়ে এসে এই যেসব ওয়ার্কশপ গুলা আমাদের আইটিসি মেম্বাররা অর্গানাইজ করছে সেগুলো কিন্তু তোমরা সবাই জয়েন করো। আশা করি ভালো কিছু শিখতে পারবে, ইন্টারেস্টিং কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ আনাপ জি ভাই। আমাকে ইনভাইট করার জন্য। আর সবাই সবার পেশেন্স লিসেনিং এর জন্য আরো বেশি ধন্যবাদ। আর যদি হইতেছে কি এটা রেকর্ড করে থাকো, তাহলে একটু রেকর্ডটাও কাইন্ডলি ওদের সবাইকে পাঠিয়ে দিয়ে যেন জি ভাই, ফার্দার অবশ্যই। দিতে পারো। ওকে ভাই। ঠিক জি। আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সেশনে যোগ দেওয়ার জন্য। এবং বিশেষ করে ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অয়ন সরার ভাইকে, এরকম ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। মানে এটা আমাদের একটা বড় পাওয়া, আপনাকে আজকে আমরা পেয়েছি এই সুন্দর একটা সেশনে অ্যাজ ইনস্ট্রাক্টর। থ্যাংক ইউ সো মাচ ভাই। এবং আমাদের এই টেকনোক্যাট সেগমেন্টের উপরে মানে এই যে ইভেন্টটা আজকে যে সেশনটা হলো, এইটার উপরে ফর দ্য লাস্ট টাইম কারোর যদি কোশ্চেন থাকে একজন কোশ্চেন করতে পারেন।
কারো কি কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। ভাইয়া এখানে একটা কথা বলা হলো যে স্লাইটেস্ট মিস্টেকের জন্য আমার ভ্যালুতে একটু চেঞ্জ হবে। এখন আমাকে যেটা বলা হয়েছে এটার আমার ফার্স্ট কোয়েশ্চেনটার সাথে আমার পরের কোয়েশ্চেন গুলো ইন্টার রিলেটেড। তো আমার কি যখন আমার পরের কোয়েশ্চেন গুলো যেহেতু আমার রিলেটেড, তো আমার ফার্স্ট কোয়েশ্চেনটা কি এখন আমি রেকটিফাই করব নাকি ওই স্লাইটেস্ট মিস্টেক নিয়েই পরের গুলো আনসার করবো, কারণ এখানে তো আমার ভ্যারিয়েবল চেঞ্জ হবে। তো এই যে এটা ছিল আমার কোয়েশ্চেন। আচ্ছা, আপু তোমার কোয়েশ্চেনটা আসলে খুবই ভালো। আমি বলবো যে এটা হচ্ছে আজকের সেশনের একটা বেস্ট কোয়েশ্চেন। কারণ আমি বলতে চাচ্ছি এই জিনিসটা, দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন একটার সাথে একটা কোরিলেটেড। শুধুমাত্র প্রথম যে কোয়েশ্চেনটা থাকবে সেই প্রথম কোয়েশ্চেনটা দিয়েই তুমি জাস্টিফাই করতে পারবা যে তোমার প্রথম স্কেচটা অ্যাকুরেট কি না। কারণ শুধুমাত্র প্রথম স্কেচটার মধ্যেই একটা মাল্টিপল চয়েস অপশন দেয়া থাকবে, যেখান থেকে তুমি একদম অ্যাকুরেটলি বুঝতে পারবা যে তোমার এটা ঠিক আছে কি নাই। কিন্তু পরবর্তী যে তিনটা কোয়েশ্চেন, ওই তিনটা কোয়েশ্চেনের মধ্যে আর মাল্টিপল কোয়েশ্চেন বা মাল্টিপল চয়েস দেয়া থাকবে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক থাকবে, ওই ব্ল্যাঙ্কের মধ্যে তোমার ভ্যালুটা বসাইতে হবে। সো প্রথম যে কোয়েশ্চেনটা আছে, তুমি যেটা বললা যে স্লাইটেস্ট, যেটা আমি তোমাদেরকে বারবার করে মেনশন করছি, স্লাইটেস্ট মিস্টেকস এর কারণে ভ্যালুতে চেঞ্জ আসবেই, খুব স্বাভাবিক, যেরকম করে আসছে দেখা যাবে। প্রথম যেই সেকশনটা আছে সেই সেকশনের মধ্যেই অ্যাকুরেট রেজাল্টটা আনার ব্যবস্থা করতে হবে, রেকটিফাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই রেকটিফাই করতে হবে প্রথমটার মধ্যে। যদি তোমরা 3 নাম্বার 4 মানে পরবর্তী তিনটা কোয়েশ্চেন যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার করতে চাও, আরো একটা জিনিস বলে রাখি, এই যে দেখো, এখন 939 এর জায়গায় 941 আসলো বা 942 আসলো। এটার কারণে আমি যদি পরবর্তীটার মধ্যে 1030 এর জায়গায় 1025 যদি আসে বা 1035 যদি আসে 1030 এর মধ্যে, তারপরও কিন্তু আমরা কিন্তু মানে পার্শিয়াল মার্ক কিন্তু দিব, বা গতবারও কিন্তু দিয়েছি। গতবারও কিন্তু এরকম এই সামান্য বিচ্ছেদ কিন্তু আমরা কিন্তু ওভারলুক করছি। যদিও সার্টিফাইড সার্টিফিকেট এক্সামের মধ্যে এসব ওভারলুক করা হয় না, এসব ওভারলুক করা হয় না, এসব ওভারলুক করা যায় না, এসব স্ট্যাটিস্টিক্স। কিন্তু আমরা আমাদের এই কম্পিটিশনের জন্য যেহেতু হইতেছে খুব অল্প সময়ের মধ্যে করতে হয়, 90 মিনিটের মধ্যে এতগুলো কোয়েশ্চেন, সো আমরা একটু ছাড় দিয়ে থাকি। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। সো বেস্ট হয় যে প্রথমটার মধ্যে রেকটিফাই করা, প্রথমটার মধ্যেই মিস্টেকসটা খুঁজে বের করা। আচ্ছা। Well, I guess this is the end. Thank you so much আপনাদের সবাইকে আজকে এই সুন্দর সেশনে অ্যাটেন্ড হওয়ার জন্য। I guess we should wrap up. সবাইকে ধন্যবাদ আবারও, এবং অনসারার ভাইকেও আবার ধন্যবাদ। আমরা তাহলে আজকে মিটিংটা শেষ করি এখানে। ঠিক আছে আনাপ, জি, থ্যাংক ইউ শেষ সো করতে মাচ পারো। ভাই। ঠিক আছে, জি, My থ্যাংক ইউ pleasure. সবাইকে। আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।